তাহলে বারবার জয়েন করে চলো দেখো, তাহলে আমি আরেকবার বলছি যে সায়ানোফাইসি আমরা অ্যালগির ক্লাস হিসাবে ধরি, ঠিক আছে? তো সেটা হচ্ছে একটা প্রোক্যারিওটের গ্রুপ। দাঁড়াও আগে জয়েন হয়ে যাক। সেটা হচ্ছে একটা প্রোক্যারিওটের গ্রুপ, যে এদের প্রত্যেকটা মেম্বার হচ্ছে প্রোক্যারিওট। এটাকে কনসিডার করা হয় অ্যালগি হিসেবে। কিন্তু বর্তমানে এর পজিশন কিন্তু আর প্ল্যান্ট কিংডমেই নেই, এর পজিশন কিন্তু কোথায় আছে? এর পজিশন মনেরার মধ্যে আছে। এর পজিশন কোথায় আছে? উইদিন দ্য কিংডম মনেরা। বোঝা গেছে? উইদিন দ্য কিংডম মনেরা। কিন্তু বর্তমানে আমরা এখন মানে অ্যাট প্রেজেন্ট আমরা এটাকে অ্যালগি হিসেবেই পড়বো। কিন্তু আমাদের এটা জেনে রাখা দরকার, যেটা অনেকদিন আগে কার মধ্যে ঢুকে গেছে? মনেরার মধ্যে ঢুকে গেছে। কারণ মনেরাতে বলা আছে যে যত প্রোক্যারিওট অর্গানিজম আছে তাহলে তাদেরকে সবাইকে কার মধ্যে ঢোকাতে হবে? মনেরার মধ্যে ঢোকানো আছে, ঠিক আছে? তাহলে এই যে সায়ানোফাইসিয়ান যেগুলোকে আমরা অ্যালগি বলছি সেগুলো আদতে কিন্তু মনেরার মধ্যে এখন পড়ে। এবং একমাত্র তুমি যদি বলতে চাও তাহলে বলতে পারো যে একমাত্র অ্যালগি বলাটা ঠিক নয়, তবুও বলছে একমাত্র অ্যালগি যে কিন্তু প্রোক্যারিওটিন নেচার, ঠিক আছে? যে প্রোক্যারিওটিন নেচার, বোঝা গেছে? চলো এবার আমরা দেখব যে এই যে প্রোক্যারিওট অ্যালগিটা আছে যার নাম হচ্ছে সায়ানোফাইসি, এই সায়ানোফাইসি ক্লাসটাকে অনেকে কি বলে বলো তো? মিক্সোফাইসি। খুব গুরুত্বপূর্ণ, গুলিয়ে যেও না, এটার নামই হচ্ছে কি? মিক্সোফাইসি, ঠিক আছে? মিক্সোফাইসির নাম দেওয়ার পেছনে একটা কারণ আছে। মিক্সোফাইসিকে বলা হয় নাকি স্লাইম অ্যালগি। কি বলা হয়? স্লাইম অ্যালগি। এগুলো কিন্তু অ্যানসিয়েন্ট নেম, ঠিক আছে? মিক্সোফাইসিকে কি বলা হয়? স্লাইম অ্যালগি। কেন একে স্লাইম অ্যালগি বলা হয় আমি পরে রিভিল করছি, বোঝা গেছে? আচ্ছা আমি আরেকটা কথা বলবো যে এরা হচ্ছে প্রোক্যারিওটের মধ্যে সেই প্রোক্যারিওটটা যে নাকি কি করতে পারে? অক্সিজেনিক ফটোসিনথেসিস করতে পারে। যে নাকি কি করতে পারে? অক্সিজেনিক ফটোসিনথেসিস করতে পারে। আমরা জানি যে অনেক ব্যাকটেরিয়াও কি করতে পারে? অনেক ব্যাকটেরিয়াও কি করতে পারে? ফটোসিনথেসিস করতে পারে। কিন্তু ভালো করে পড়ে দেখবে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ইনঅক্সিজেনিক ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস করে কিন্তু অক্সিজেন প্রডিউস হয় না। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো এই যে সায়ানোফাইসিয়ান যাদের অ্যালগির কথা বলছি, যাদেরকে আমরা এখন নাকি বর্তমানে মনেরার মধ্যে ফেলেছি, মানে মেলাচ্ছি কার সাথে? ব্যাকটেরিয়ার সাথে। কিন্তু এ কি করতে পারে? অক্সিজেনিক ফটোসিনথেসিস করতে পারে। মাথায় থাকবে, ঠিক আছে? একটু এটা যদিও ব্যাকটেরিয়ার সাথে এটা মিল খায় না, তবুও এরা ব্যাকটেরিয়ার সাথে অনেক কমন ফিচার শেয়ার করে বলেই একে মনেরার মধ্যে ঢোকানো হয়েছে। আমি প্রথমে বলি যে আমরা মনেরার মধ্যে, মনেরা একটা কিংডম, এমন একটা কিংডম যেখানে বলা হয়েছে সবাই নাকি কি হবে? ইউনিসেলুলার হবে। সবাই নাকি কি হবে? ইউনিসেলুলার হবে। আমরা কিন্তু সায়ানোফাইসিয়ান এরকম অনেক মেম্বার্স পাবো যারা কিন্তু মাল্টি সেলুলার, যারা কিন্তু মাল্টি সেলুলার। এগুলো ব্যাকটেরিয়ার ক্যারেক্টারের ডেভিয়েশন, কিন্তু তবু একে মনেরার মধ্যে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? কি কি ক্যারেক্টার রয়েছে? যে এটা সবার প্রথম প্রোক্যারিওট, এটা একটা বড় ফিচার, ঠিক আছে? এদের ক্রোমাটিন তৈরি হয় না, মানে হিস্টোন প্রোটিন এদের তৈরি হয় না, এদের মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না, ঠিক আছে? শুধুমাত্র রাইবোজোম থাকে অর্গানেলি বলতে। আর বাকি কিছু টুকটাক আমরা পড়বো যে ক্রোমাটোফোর্সের নামে কিছু থাইলাকয়েডের নামক ল্যামেলির মতন কিছু জিনিস থাকে, মেমব্রেনাস স্ট্রাকচার কিছু থাকে। কোনো যে এরকম আমরা যেরকম সফিস্টিকেটেড অর্গানেলির কথা পড়েছি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, লাইসোজোমকে বাদ দিলাম আমি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি, কিচ্ছু থাকে না এদের, ঠিক আছে? এগুলো ব্যাকটেরিয়ার ক্যারেক্টারের সাথে পুরোপুরি ভাবে মিলে যায়, ঠিক আছে? এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না, জাস্ট লাইক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াও কিন্তু জীবনে কোনোদিন সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না। হ্যাঁ, তবে ব্যাকটেরিয়া কি দেখায়? জেনেটিক রিকম্বিনেশন দেখায়। এরা ওই ব্যাকটেরিয়াদের মতনই জেনেটিক রিকম্বিনেশন শো করতে পারে, ঠিক আছে? এরা এক্সট্রিম টেম্পারেচারে, ব্যাকটেরিয়ারা যেমন বাঁচতে পারে সেরকম সায়ানোফাইসিয়ান যারা মেম্বার্স তারাও নাকি এক্সট্রিম টেম্পারেচারে বাঁচতে পারে। আচ্ছা আরেকটা কথা বলি যে ব্যাকটেরিয়ার সাথে মেলানোর পেছনে আরেকটা কারণ রয়েছে। যদি আমরা অরিজিন দেখি তাহলে দেখতে পাবো ওই যে প্রিক্যাম্ব্রিয়ান এজে যে ফসিলাইজড কিছু আমরা ব্যাকটেরিয়া যখন পেয়েছিলাম, ওই ব্যাকটেরিয়াগুলোর সাথে আমরা এই সায়ানোফাইসিয়ান যে মেম্বার্স তাদেরকেও পেয়েছিলাম। কথাটা বোঝাতে পেরেছি? তাই বলা হয় যে এদের ব্যাকটেরিয়ার সাথে অনেক সিমিলারিটিস রয়েছে। দুজনেই প্রোক্যারিওট, চলো ঢুকিয়ে দাও একটা কিংডমের মধ্যে, মনেরার মধ্যে ঢুকিয়ে দাও। এগুলো আমার পিএসসি তে আসার মতন প্রশ্ন নয়, কিন্তু আমাকে বলতে হচ্ছে, এই আইডিয়াগুলো রাখতে হবে।
বোঝা গেছে? এই এত মিল থাকার জন্য এই যে অ্যালগি গুলোকে আছে, সেই অ্যালগি গুলোকে আমরা একটা নামে রাখি, বলি কি বলতো? সায়ানোব্যাকটেরিয়া। কি বলি? সায়ানোব্যাকটেরিয়া। এরপরে আমি আরেকটা গুণ বলবো, যে কিছু কিছু সায়ানোফাইসিয়ান মেম্বার্স আছে যারা কি করতে পারে, যে বাতাসের যেটা নাইট্রোজেন, মানে উই কল্ড ইট ডাই নাইট্রোজেন বা অ্যাটমসফেরিক নাইট্রোজেন, সেটাকে কি করতে পারে? ফিক্স করতে পারে। ডাই নাইট্রোজেনকে কি করতে পারে? ফিক্স করতে পারে। তো এই গুণটা থাকার জন্য সবাই পারে না, ঠিক আছে? বারবার বলছি, সবাই পারে না। কিছু ব্যাকটেরিয়া, কিছু স্পেসিফিক, কিছু বলতে পারি যে কিছু ব্যাকটেরিয়া, কিছু স্পেসিফিক কি সায়ানোফাইসিয়ান মেম্বার্স, যারা কি করতে পারে? নাইট্রোজেন ফিক্স করতে পারে। এটার জন্য একে আমি কি ব্যাকটেরিয়ার সাথে এর মিল খুঁজে বেড়াই। বোঝা গেছে? তাহলে এগুলো গেল সায়ানোফাইসিয়ান যে মেম্বার্স গুলো রয়েছে তাদের সাথে ব্যাকটেরিয়ার মিল। এবার তুমি তাকে প্রপারলি অ্যালগি বলবে না তুমি তাদেরকে ব্যাকটেরিয়া বলে অভিহিত করবে, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? এই নিয়ে আমি তো শুধু শুধু অযথা তর্কে যাব না। আমরা কিন্তু একে প্ল্যান্ট হিসেবেই পড়বো এবং অ্যালগির সাথে পড়ছি, মানে ইন কানেকশন উইথ অ্যালগি আমরা সায়ানোফাইসিকে রিড করছি। বোঝা গেছে? চলো সোজা চলে যাই এর থ্যালাস স্ট্রাকচার। দেখো এর থ্যালাসের মধ্যেও কিন্তু অনেক রকমের ভেরিয়েশন আছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? চলো না, দেখো, তো এর প্রথমে আমরা পড়বো থ্যালাস স্ট্রাকচার, ঠিক আছে? দেখো থ্যালাসের মধ্যে কি কি রয়েছে। এর থ্যালাস ইউনিসেলুলার ফর্ম হয়। এর ইউনিসেলুলার ফর্ম মানে একটু বলি আমি, যে ইউনিসেলুলার ফর্মস এর মধ্যে কে কে পড়ে, যেমন ক্রুকক্কাস বলে একটা মেম্বার পড়ে, ঠিক আছে? গ্লিওক্যাপসা বলে একটা মেম্বার পড়ে, অ্যানাসিস্টেসের নাম শুনেছো, সাইনোকক্কাসের নাম শুনেছো। এরা সবাই কিন্তু কি ইউনিসেলুলার। এবং সাথে আমি একটা খুব ইন্টারেস্টিং, বাকিগুলো নোটে আমি দেবো, আমি এগুলো নামগুলো মুখে মুখে বলে গেলাম। একটা নাম মনে রাখবে যার নাম হচ্ছে ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম। এটাও কিন্তু ইউনিসেলুলার, ঠিক আছে? দেখো এ সায়ানোফাইসিয়ান মেম্বার, ঠিক আছে? কিন্তু এ কি করে নাকি রেড কালারেশন করে, সি কে রেড কালার দেয়। এবং স্পেসিফিক্যালি বলা ভালো যে এ কি করে, এ নাকি যেটা লোহিত সাগর বা যেটাকে আমরা রেড সি বা অনেকে ব্যালটিক সি বলে, তার যে লাল কালারটা তার জন্য দায়ী নাকি এই সায়ানোফাইসিয়ান অ্যালগিটা, যার নাম হচ্ছে ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম, যে রেড কালার প্রডিউস করে। কেন করে আমি পরে বলবো, আমাকে পিগমেন্টটা পড়াতে দাও, তারপরে আমি বলবো, ঠিক আছে? সাথে আমি আরেকটা কথা বলবো, যে এর, একটু দাঁড়াও তো। ও ভাই, এরকম করলে পড়ানো যায়? দেখো কোথায় ছিলাম? আচ্ছা, ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম কি করে? রেড কালার প্রডিউস করে, সায়ানোফাইসিয়ান মেম্বার। আমি আরেকটা কথা তোমাদের দেখবেন নোটে উল্লেখ করা আছে, যার নাম হচ্ছে গনিওলাক্স স্পিনিফেরা। এটা কিন্তু একটা ডিনোফ্ল্যাজেলেট, ঠিক আছে? এটা কিন্তু একটা ডিনোফ্ল্যাজেলেট, সে কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে, মানে ওই যে ডায়াটমের মতন, ডায়াটমসদের মতনই হয় জিনিসটা, যেটাকে ডিনোফ্ল্যাজেলেটস বলে। সেও নাকি কি করে এরকম রেড কালার ইম্পার্ট করে। মাথায় থাকবে কথাটা? হ্যাঁ, তাহলে এ কি করে? এ রেড কালার করে, ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম। আর গনিওলাক্স এর সাথে কি করে? রেড কালার। তবে গনিওলাক্স যে রেড কালারটা করে সেটাকে অনেকে বলে রেড টাইড। মাথায় রেখো, বাই চান্স যদি প্রশ্ন দিয়ে দেওয়ার কথা নয়, কারণ এটা অনেকটা জুলজি ঘেঁষা জিনিস, তো তবু আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম যে গনিওলাক্সও কি করে, এইরকম রেড কালারেশন করে, যেটাকে রেড টাইড বলে। এই ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়ামের সাথেই থাকে। ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম প্রোক্যারিওট, গনিওলাক্স স্পিনিফেরা হচ্ছে একটা ইউক্যারিওট, প্রোটিস্টার মধ্যে পড়ে। হয়ে গেছে? বোঝা গেছে? চলো এরপরে আমরা যাচ্ছি, কোলোনিয়াল মেম্বার্স রয়েছে। এর মধ্যে কি রয়েছে বলছে, কিছু কোলোনিয়াল, আমরা ইউনিসেলুলার পড়লাম, এরপরে আমরা পড়ছি কিছু কোলোনিয়াল মেম্বার্স রয়েছে। কালারটা শুট করছে না, চলো। কিছু কোলোনিয়াল মেম্বার্স রয়েছে, কি কি রয়েছে? যেমন কোলোনিয়ালস এর মধ্যে আমি মাত্র দুটি কথা বলবো। একটার নাম হচ্ছে মাইক্রোসিস্টিস। কি নাম? মাইক্রোসিস্টিস। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে একে সবসময়। এর কোনো নাকি ডেফিনিট কোনো শেপ নেই, কলোনি ফর্ম করে, অনেকগুলো একসাথে থাকে কিন্তু কোনো ডেফিনিট শেপ করতে পারে না। আরেকটা হচ্ছে ইউক্যাপসিস। কি নাম? ইউক্যাপসিস। এ নাকি একটু গোল গোল টাইপের, গ্লোবোজ টাইপের স্ট্রাকচার করে, মানে মোদ্দা কথা এর ডেফিনিট শেপ রয়েছে। এর কি রয়েছে? শেপ রয়েছে ডেফিনিট। এর শেপ নেই ডেফিনিট, এর ডেফিনিট শেপ নেই।
বোঝা গেছে? বাই চান্স যদি তাই। হুম বলো। বলছি স্যার ওই আগের দিন যে টেন্টেবুলে করেছিলাম তো হিমাটোক্রোমটা হ্যাঁ এক্ষেত্রে স্যার ওই ট্রাইকোডেসমিয়ামটা যে রেড সি করছে তাহলে না 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 হেমাটোক্রোম নয়, ওটাই তো আমি বললাম, আমাকে যখন পিগমেন্ট আসবে মনে করাবে, ঠিক আছে আমি বলবো, হয়েছে? ওটা হেমাটোক্রোম কিন্তু এক্সট্রা প্লাস্টিডিয়াল পিগমেন্ট ছিল, মাথায় রাখতে হবে, হ্যাঁ প্লাস্টিডের বাইরে ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ওটা এক্সট্রা প্লাস্টিডিয়াল ছিল, হয়েছে? চলো এরপর আমরা কোথায় আসছি, ফিলামেন্টাস মেম্বারে। দেখো এগুলো সমস্ত নোটে উল্লেখ আছে, এগুলোতে আমি গুরুত্ব দিতে চাইছি না, আমি আসল জায়গাতে আসতে চাইছি, সেই জন্য আমি এগুলো একটু ফাস্ট পড়াচ্ছি। ফিলামেন্টাস মেম্বারস, দেখো ফিলামেন্ট সম্পর্কে একটু বলতে হবে। যে বলছে এদের যারা ফিলামেন্টাস মেম্বার হয় সেটা একটু অন্য রকমের হয়। যে বলছে কি, যে কিছুগুলো এরকম ইউনিসেলস যারা হেড টু হেড জয়েন করে, হেড টু হেড জয়েন করে, জয়েন করে একটা সিরিজ অর একটা চেন অফ সেলস তৈরি করে। এই সিরিজ অর চেন অফ সেলস কে আমরা কি বলে ডাকি, ফিলামেন্ট বলে সরাসরি ডাকি না, এই সিরিজ অর চেন অফ সেলস কে আমরা বলি নাকি ট্রাইকোম। কি বলি? ট্রাইকোম। কি বলি? ট্রাইকোম। এইগুলো নাকি কি করে, এই যে সেলস গুলো আছে তারা প্রচুর পরিমাণে মিউসিলেজ সিক্রেট করে, প্রচুর পরিমাণে মিউসিলেজ সিক্রেট করে এবং একটা থিক একটা লেয়ার তৈরি করে সারাউন্ডিং দা ট্রাইকোম। তাহলে আমি এক একটা সেল কি হয়েছে, এন্ড টু এন্ড জয়েন্ট হয়ে তারা কি তৈরি করেছে, ট্রাইক্রোম গঠন করেছে। এবার বলছে যে এই যে ট্রাইক্রোমটা আছে তার প্রত্যেকটা সেল প্রচুর পরিমাণে মিউসিলেজ সিক্রেট করে এবং নিজেকে পুরোপুরিভাবে মিউসিলেজে আবৃত করে রাখে। তা হোল ট্রাইকোম ইজ সারাউন্ডেড বাই কপিয়াস মিউসিলেজ। এই মিউসিলেজের যে এই আবরণটা রয়েছে, এই যে এখান থেকে এতটা, এই যে মিউসিলেজের যে আবরণটা রয়েছে, এই মিউসিলেজের আবরণটাকে আমরা কি বলি বলো তো? সিদ বলি। কি বলি আমরা? সিদ বলি, ঠিক আছে? শুধু সিদ। এই ট্রাইকোম আর সিদ এই দুটোকে একসাথে কি বলা হয়? এদের ফিলামেন্ট বলা হয়। এদের কি বলা হয়? ফিলামেন্ট বলা হয়। মাথায় রাখবে যে আমরা যেরকম স্পাইরোগাইরা, জিগনেমা, ট্রেন্টিফোলিয়া এদের ফিলামেন্ট যেমন পড়েছিলাম, এখানে কিন্তু ফিলামেন্টের ডেফিনেশনটা অন্য, which is এখানে the filament is made up of trichome and seed. সিদটা কি? সিদটা কোনো আবরণ, কোনো সেল ওয়াল মেল ওয়াল এই কিন্তু কিচ্ছু নয়, কিন্তু এই সিদটা শুধুমাত্র মিউসিলেজ, ঠিক আছে? তুমি যদি কথার কথা বলছি, যদি তুমি আমার ট্রাইকোমকে নিতে চাও, তুমি সিম্পলি কি করো, সিদটাকে একটু জলে ভালো করে চুবিয়ে ধুয়ে নাও, তুমি কি পেয়ে যাবে? শুধু সেলস গুলো পেয়ে যাবে, ট্রাইকোমকে পেয়ে যাবে। সিদ কিন্তু কোনো সেল ওয়াল বা এইসব কিচ্ছু জিনিস নয়, শুধু সিদ হচ্ছে শুধু মিউসিলেজ। কিন্তু ব্যাপারটা এমন ভাবে থাকে তারা, যে ট্রাইকোম এবং সব জায়গায় তুমি কি পাবে? প্রচুর পরিমাণে মিউসিলেজ পাবে, যেটা কি তৈরি করেছে? একটা ট্রান্সপারেন্ট একটা কি তৈরি করেছে? সিদ তৈরি করেছে। তো এই ট্রাইকোম এবং সিদ এই দুটোকে একসাথে কি বলা হয় বলো তো? ফিলামেন্ট বলা হয়। মাথায় থাকে যেন ব্যাপারটা। দেখো এই ফিলামেন্টের কিছু টাইপস আছে, আমি এখানে একটু পড়াবো, যেটা থেকে প্রশ্ন দেয়। আনব্রাঞ্চড ফিলামেন্ট, ঠিক আছে? এটা এসএসসির প্রশ্ন, যে সায়ানোফাইসিয়ান মেম্বারস যারা আনব্রাঞ্চ ফিলামেন্ট শো করে, কি করে? আনব্রাঞ্চ ফিলামেন্ট শো করে। দেখো আনব্রাঞ্চ ফিলামেন্টের মধ্যে প্রথমেই দুটি নামই বলবো আমি শুধু, আর এগুলোই পড়বে। একটার নাম হচ্ছে অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া, আর একটার নাম বলবো আমি লিংবিয়া। কি বলবো? লিংবিয়া, ঠিক আছে? অসিলেটোরিয়া অ্যান্ড লিংবিয়া এরা হচ্ছে আনব্রাঞ্চড ফিলামেন্ট। এবারে আমি কোনখানে আসি? ব্রাঞ্চড ফিলামেন্টে আসি। যে যখন ফিলামেন্ট গুলো হচ্ছে ব্রাঞ্চড, এর মধ্যে না দু রকমের জিনিস দেখতে পাওয়া যায়। মন দিয়ে শোনো, এটা মন দিয়ে শুনলে রিপ্রোডাকশনটা ইজি হয়ে যাবে। দেখো একটার নাম হচ্ছে কি ফলস ব্রাঞ্চিং দেখতে পাওয়া যায়, আর এক জায়গায় ট্রু ব্রাঞ্চিং দেখতে পাওয়া যায়। কি? ফলস ব্রাঞ্চিং, আর এক জায়গায় কি দেখতে পাওয়া যায়? ট্রু ব্রাঞ্চিং। দেখো ব্যাপারটা কি, দেখো ফল ব্রাঞ্চ, ফিলামেন্টে ব্রাঞ্চ মানে এই রকম রয়েছে। দেখো আমি একটু আঁকার চেষ্টা করি, এই রকম রয়েছে, এইরকম ট্রাইকোম, ঠিক আছে? চলো এইখান থেকে আমি কি করব? ব্রাঞ্চিং করব, এরকম ব্রাঞ্চিং, ঠিক আছে? সিদটা আর আমি আঁকলাম না, আমি আমার জন্যই আমি সিদ না আঁকলাম না, তোমরা একটু এঁকে নেবে সিদ, হয়েছে? তো আমি সিদটা আর আঁকলাম না। তো এই গেল, আচ্ছা এঁকে দিই, চলো না, এরকম করে সিদ রয়েছে, এইরকম করে কে রয়েছে? আমার সিদ রয়েছে, হয়েছে? এরকম সিদ রয়েছে। তো এই যে ব্রাঞ্চিংটা, দিস ইজ কল্ড ট্রু ব্রাঞ্চিং, দিস ইজ কল্ড ট্রু ব্রাঞ্চিং, দিস ইজ কল্ড
ট্রু ব্রাঞ্চিং টি, হ্যাঁ, দিস ইজ কল্ড ট্রু ব্রাঞ্চিং। এটা কারা দেখায়? হ্যাপ্লোসাইফন, স্টিগোনিমা, এইরকম ট্রু ব্রাঞ্চিং দেখায়। আরেকটা টাইপের ব্রাঞ্চিং হয় যেটাকে আমরা বলি ফলস ব্রাঞ্চিং। দেখে মনে হয় যে কি হয়েছে ব্রাঞ্চ, কিন্তু আদতে জিনিসটা ব্রাঞ্চ নয়। আমি এঁকে দেখাচ্ছি যে কি রকমের ছিল আমার জিনিসটা। এইরকম এইরকম মনে করো একটা ফিলামেন্ট, ঠিক আছে? এই ফিলামেন্টটা কি হয়ে গেছে এইরকম, দেখো। এবার তোমার দেখে মনে হবে যখন সিদ সমেত তুমি দেখবে, সিদ সমেত তুমি যখন দেখবে তোমার মনে হবে যে এইটা একটা ব্রাঞ্চড ফিলামেন্ট। কিন্তু দেখো এখানে কি হয়ে গেছে, ঠিক এই রকম জায়গায় ফিলামেন্টটা কিন্তু জয়েন্ট নয়, কেটে গেছে। এইটা একটা সেকশন আমি দেখাচ্ছি, ঠিক আছে? এইখান থেকে এতটা একটা সেকশন, আর এটা হচ্ছে আরেকটা সেগমেন্ট বা আরেকটা সেকশন, ঠিক তো? মাঝখানে কিন্তু কানেকশন নেই, কিন্তু সিদটা এমন ভাবে আছে যারা কি করেছে এই দুটো সেগমেন্টকে বা এই দুটো সেকশনকে কি করে দিচ্ছে বলতো, একত্রিত করে দিচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? তাদেরকে একসাথে থাকতে বাধ্য করছে। এই রকম জিনিসকে আমরা কি বলি? ফলস ব্রাঞ্চিং। এবং এই যে এক একটা সেগমেন্ট, এই যে এই সেগমেন্টটা বা এই সেগমেন্টটা, এগুলোকে কি বলি বলতো? হরমোগোনিয়াম। এগুলোকে কি বলে? হরমোগোনিয়াম, বা যদি প্লুরালে বলি তাহলে হরমোগোনিয়া বলা হয়। তো হরমোগোনিয়ার জন্য ইট অ্যাপিয়ার্স লাইক ব্রাঞ্চড। সেই ব্রাঞ্চিংটা তুমি যদি থ্যালাসে দেখো তো তোমাকে বাধ্য হয়ে বলতে হবে যে এটা ব্রাঞ্চড থ্যালাস, কিন্তু আলটিমেটলি সেটা কিছু ভাবে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে আমরা ফরমেশন পড়বো, ঠিক আছে? তো এই ধরনের ব্রাঞ্চড যেখানে ব্রাঞ্চিং আদতে নেই, হরমোগোনিয়ামে রয়েছে কিছুগুলো যারা পাশাপাশি অ্যারেঞ্জড হয়েছে এবং তারা ওই একটা সিদের মধ্যে আছে বলে আমাকে দেখে মনে হচ্ছে ব্রাঞ্চ। সেই রকম জিনিসটাকে আমি কি বলবো? ফলস ব্রাঞ্চিং। খুব গুরুত্বপূর্ণ ফলস ব্রাঞ্চিং। কে দেখায়? নাকি সাইটোনেমা দেখায়। কে দেখায়? সাইটোনেমা। দেখো এই যে নামগুলো আমি লিখছি না, তার মধ্যে কারণ আছে। এটা ছাড়াও হয়তো অনেকে আছে, ঠিক আছে? আমি আরেকটা নাম বলবো টলিপোথ্রিক্স, ঠিক আছে? তো টলিপোথ্রিক্স, সাইটোনেমা, আমি যে হ্যাপ্লোসাইফন, স্টিগোসাইফন, মাইক্রোসিস্টিস এগুলো লিখছি না, এগুলো কি আমি বারে বারে রিপিট করার চেষ্টা করব যাতে এগুলোই তোমাদের মাথায় থাকে, এবং প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমি লিখছি সাইটোনেমা, আর কি লিখছি? টলিপোথ্রিক্স, ঠিক আছে? মাথায় রাখবে এই দুটোতে নাকি ফলস ব্রাঞ্চিং দেখা যায়। বোঝা গেছে? হয়েছে। দেখো এরপর কিছু অ্যাবনর্মালিটিস দেখা যায়। কিছু অ্যাবনর্মালিটিস মানে যে যেমন লিঙ্গবিয়ার কথা বলছি। কি নাম বলছি আমি? লিঙ্গবিয়া। অন্য কারু কথা কার কথা বলছি আমি? লিঙ্গবিয়া। এখন কে জয়েন করছে? চলো লিঙ্গবিয়ার কথা বলি। যে লিঙ্গবিয়াতে আমরা কি দেখতে পাবো? যে লিঙ্গবিয়াতে দেখতে পাবো যে যে কি বলবো, যে একটা সিঙ্গেল ট্রাইকোম উইদিন এ সিঙ্গেল সিড। এই সরি, মানে নরমালি এটা দেখতে পাওয়া যায় যে সিঙ্গেল ট্রাইকোম উইদিন সিঙ্গেল সিড। আমরা এমনও দেখতে পেতে পারি যে যে কি দেখতে পাবো, যে একটা ট্রাইকোমের মধ্যে, লিঙ্গবিয়াটা আর পড়াচ্ছি না, চলো, একটা একটা সিডের মধ্যে এইরকম অনেকগুলো কি রয়েছে? ট্রাইকোম আছে। এরকম অনেকগুলো কি রয়েছে? ট্রাইকোম রয়েছে। অনেকগুলো, একটাই সিদ কিন্তু অনেকগুলো ট্রাইকোম রয়েছে। এইরকম ট্রাইকোম রয়েছে। বোঝা গেছে? ছবিটা তোমরা একটু বইয়ে দেখে নিও। যেমন এটার নাম হচ্ছে, লিঙ্গবিয়াটা কেটে দাও, লিঙ্গবিয়াটা ছেড়ে দাও, তোমার লিঙ্গবিয়ার উদাহরণ দরকার নেই। তুমি এইটা পড়ো, এটা দেখতে পাওয়া যায় মাইক্রোকোলিয়াস, মাইক্রোকোলিয়াস, ঠিক আছে? হাইড্রোকোলিয়াস, ঠিক আছে? এই দুটোর মধ্যে এই রকম দেখতে পাওয়া যায় যে কি দেখতে পাওয়া যায়? মেনি ট্রাইকোম উইদিন ওয়ান সিড, ঠিক আছে? একটা সিদের মধ্যে নরমালি একটাই ট্রাইকোম থাকে, ঠিক আছে? যেমন এটা কোথায় দেখতে পাওয়া যায়? তোমার লিঙ্গবিয়াতে দেখতে পাওয়া যায়, তোমার বললাম আমি অসিলেটোরিয়াতে দেখতে পাওয়া যায়। একটা সিদের মধ্যে একটাই ট্রাইকোম থাকে, এটা নর্মাল। কিন্তু এই কেসটা হচ্ছে অ্যাবনর্মাল কেস, মাথায় থাকবে। এই কেসটা হচ্ছে তোমার কি? অ্যাবনর্মাল কেস। হয়ে গেছে? চলো দেখো কিছু ফিলামেন্টাস ফর্ম কি দেখায়। কিছু দেয়ার আর সাম ফিলামেন্টাস ফর্ম, ঠিক আছে? যাই সমস্ত ফিলামেন্টাস ফর্ম গুলো নাকি কি দেখায়? পোলারিটি দেখায়। পোলারিটি মানে তুমি চিনতে পারবে যে কোন দিকটা উপরের দিক, কোন দিকটা নিচের দিক, মানে ইউ ক্যান আইডেন্টিফাই দ্য বেস অ্যান্ড দ্য এপেক্স, ঠিক আছে? যেমন একটার নাম বলছি আমি রিভুলেরিয়া, আমি আরেকটারও নাম বলবো যার নাম হচ্ছে গ্লিওট্রিকিয়া। কি নাম লিখবো?
Gliotrichia, you can identify these two filaments. যে কি তুমি রিভোলেরিয়া এবং গ্লিওট্রিকিয়ায় তুমি দেখতে পাবে যে ট্রাইকোনটা নিচের দিকে কি হয়ে গেছে বড়, আর যত তুমি উপরের দিকে উঠবে দেখবে ট্রাইকোমের সেলগুলো আস্তে আস্তে ছোট এবং ট্যাপার করছে, আস্তে আস্তে ট্যাপারিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই রকম একটা স্ট্রাকচার তুমি দেখতে পাবে। আচ্ছা, গ্লিওট্রিকিয়ায় তলায় তো তুমি একটা হেটারোসিস্ট বলে স্ট্রাকচারও দেখতে পাবে, তুমি বুঝে যাবে যে ওটা হচ্ছে ওর বেস, আর ওপরে যে দিকটা সরু হয়ে সূচের মতন উঠে গেছে সেই দিকটা হচ্ছে তার এপেক্স। তাহলে একে আমি কি বলবো? পোলারিটি বলতে পারি, যে ফিলামেন্টাস কিন্তু পোলারিটি দেখায়, ঠিক আছে? মাথায় থাকবে। চলো এরপর আমি বলছি যে এর হ্যাবিটেট কেমন হয়, একটু আইডিয়া দিচ্ছি যে এর হ্যাবিটেট অ্যাকোয়াটিকও হয়, এর হ্যাবিটেট কোনটা? রিভুলারিয়া, গ্লিওট্রাকিয়া, রিভুলারিয়া এবং গ্লিওট্রিকিয়া, এগুলো নোটে মেনশন করা আছে, ঠিক আছে? এখন পড়ে যাও, কাজের জায়গা নোট করবে আমি যখন এক্সট্রা বলবো, ঠিক আছে? এগুলো নোটে মেনশন করা আছে, ঠিক আছে? চলো এবার বলছি যে হ্যাবিটেটের কথা বলবো, যে হ্যাবিটেট কিন্তু অ্যাকোয়াটিক, টেরিস্ট্রিয়াল দু রকমই হয়। যারা টেরিস্ট্রিয়াল হয় তারা সাধারণত ড্যাম সয়েলে থাকে, ঠিক আছে? মানে একটু ভেজা স্যাঁতসেঁতে সয়েলে থাকে, হ্যাঁ, ভেজা স্যাঁতসেঁতে সয়েলে থাকে। এরা কিন্তু এই যে সায়ানোফাইসিয়ান মেম্বারস গুলো অনেক রকমের কাজ করে, মানে তারা অনেক রকমের অ্যাসোসিয়েশনে থাকে নাকি, ঠিক আছে? অনেক রকমের অ্যাসোসিয়েশনে থাকে। অ্যাসোসিয়েশন মানে কি? অ্যাসোসিয়েশন মানে হচ্ছে, আমি কি বলছি, যেমন লাইকেন, লাইকেনের যেটা কি হয়, অনেক লাইকেনের যেটা অ্যালগাল পার্টনার, ঠিক আছে, যাকে বলা হয় ফাইকোবায়ন্ট, সেই ফাইকোবায়ন্ট হিসেবে কে থাকে বলতো? সায়ানোফাইসিয়ান মেম্বার থাকে। আচ্ছা, সাইকাসের যেটা কোরালয়েড রুট, সেই কোরালয়েড রুটের মধ্যে কে থাকে? আমার সায়ানোফাইসিয়ান মেম্বার থাকে, হয় অ্যানাবিনা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যানাবিনাই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নস্টকো রিপোর্টেড, বোঝা গেছে? এন্ডোসিম্বায়োসিস দেখতে পাওয়া যায়, যেমন অ্যান্থোসিরোসের থ্যালাসের মধ্যে, আমরা অ্যান্থ্রোসেরোসের যে ভেন্ট্রাল সারফেস তার মধ্যে কিছু আমরা কি দেখতে পাই, কিছু স্ট্রাকচার দেখতে পাই, কিছু ব্লু গ্রিন কালারের কিছু জোন দেখতে পাই। তো যেখানেও আমরা কি দেখতে পাই, এই সায়ানোফাইসিয়ান মেম্বারস রয়েছে। অ্যাজোলা, ইটস এ কাইন্ড অফ ফার্ন, সেই ফার্নের মধ্যেও আমরা কি দেখতে পাই, সেই আমরা কার অ্যাসোসিয়েশন দেখতে পাই? এই সায়ানোফাইসিয়ান মেম্বারস এর অ্যাসোসিয়েশন দেখতে পাই। কথাটা বোঝা গেছে? তাইলে এই বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশনে কিন্তু তারা কিন্তু কি হয়, অ্যাসোসিয়েটেড হয়। যেমন আমি কি বললাম, লাইকেন বললাম, আমি কি বললাম, কোরালয়েড রুট বললাম। দেখবে এটা মনে, কোরালয়েড রুটটা আগের বছর 2015-তে এসেছিল, ঠিক আছে? কোরালয়েড রুটের কথা বললাম। সাইকাসের ক্ষেত্রে আমি অ্যান্থোসেরোসের কথা বললাম, ঠিক আছে? অ্যান্থোসেরোসের কথা বললাম, আমি অ্যাজোলার কথা বললাম, ঠিক আছে? এই এতগুলোতে আরো অনেক জায়গা তুমি পাবে যেখানে নাইট্রোজেন ফিক্সার্স হিসেবে হয়তো কাকে তুমি পাবে, যে এই সায়ানোফাইসিয়ান মেম্বারস গুলোকে পাবে। চলো এবার পিগমেন্টের কথায় আসি। আমি এখনো একটা কথা ইচ্ছা করেই বলিনি, চলো পিগমেন্টের গল্পে আসি। দেখো পিগমেন্টে এর শুধু ক্লোরোফিলের মধ্যে কি থাকে, শুধুমাত্র নাকি ক্লোরোফিল এ থাকে, ঠিক আছে? এটা কিন্তু আরেকটা ব্যাকটেরিয়াল ফিচার। যদিও ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল আর ব্যাকটেরিয়া ক্লোরোফিলের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, কিন্তু ওখানে ক্লোরোফিল বি সি এত টাইপ থাকে না বাবা, ওখানে একটাই থাকে, মানে ব্যাকটেরিয়া ক্লোরোফিল রিজেম্বলস দা, মানে কি বলবো, ইউক্যারিওটিক ক্লোরোফিল এ। তো এখানে শুধুমাত্র ক্লোরোফিল এই থাকে, ঠিক আছে? যেটা কি কালার প্রডিউস করে, গ্রিন কালার প্রডিউস করে। তাছাড়া কি থাকে নাকি, বিটা ক্যারোটিন থাকে। কি থাকে নাকি, বিটা ক্যারোটিন থাকে, বোঝা গেছে? কিছু জ্যান্থোফিল থাকে, আমি লিখবো যে দুটো স্পেশাল জ্যান্থোফিলের নাম লিখবো, যার নাম হচ্ছে মিক্সোজ্যান্থিন। দেখো এই নামটা কোনখান থেকে এসছে, মিক্সোজ্যান্থিন নামটা এসছে মিক্সোফাইসি থেকে, ঠিক আছে? আরেকটা নাম লিখছি মিক্সোজ্যান্থোফিল, ঠিক আছে? এই দুটি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। মিক্সোজ্যান্থিন, মিক্সোজ্যান্থোফিল। এটা ছাড়াও তোমরা লিখবে কি, অসিলোজ্যান্থিন, অসিলোজ্যান্থিন আর জিয়াজ্যান্থিন, ঠিক আছে? এগুলো দেখো। এরপরে আসছি আমরা ফাইকোবিলিনসে। ফাইকোবিলিনসের মধ্যে কি থাকে, সি ফাইকোসায়ানিন আমরা পড়েছি। এটা নাকি কি কালার প্রডিউস করে, ব্লু কালার প্রডিউস করে। আর এ কি কালার প্রডিউস করে, গ্রিন কালার প্রডিউস করে। তো বলছে যে গোটা যদি আমরা সায়ানোফাইসিয়ান যদি অ্যালগি গুলোকে দেখি, যে এরা সব থেকে নাকি হাই প্রপোর্শনে আছে, এবং এরা দুজন নাকি ইকুয়াল প্রপোর্শনে আছে। দুটোর কথা মানে বুঝতে পারলে, যে এরা আছে, এরাও আছে, কম কম আছে। সব থেকে বেশি পরিমাণে কে আছে, এরা। মনে করো আমি তোমাকে বলছি যে 40%, আমি এরকম বলছি, গল্প বলছি, এটা সত্যি
সত্যি বলিনি। 40% ক্লোরোফিল এ আছে আর 40% কি আছে, ফাইকোসায়ানিন ফাইকোএরিথ্রিন আছে। সেখানে আমার ক্যারোটিন কত আছে, 10%, আর ক্যারোটিনয়েড মানে দ্যাট ইজ এই ক্যারোটিনল মানে যেটার নাম হচ্ছে জ্যান্থোফিল, সেটা কত হচ্ছে 10%। তাহলে আমি কি বলবো যে ক্লোরোফিল আর কে বললাম আমি ফাইকোবিলিন্স এরা হাই প্রপোর্শনে আছে এবং ইকুয়াল প্রপোর্শনে আছে, ঠিক তো? দুজনে 40% সব থেকে হাই, এবং এরা ইকুয়াল প্রপোর্শনও আছে। এরা ইকুয়াল প্রপোর্শনে থাকার জন্যই এই ক্লোরোফিল এ কি কালার প্রডিউস করে, গ্রিন, আর এই ফাইকোসায়ানিনটা সি ফাইকোসায়ানিনটা কি তৈরি করে, ব্লু। এরা দুজনে মিলে যে কালারটা দেয় তার নাম হচ্ছে ব্লু গ্রিন। সেজন্য এই যে অ্যালগিগুলোর যেটা ক্যারেক্টারিস্টিক কালার সেটা হচ্ছে কি বলতো, ব্লু গ্রিন কালার। এই কালার ধরে তাদের নাম করা হয়েছে বলতো কি, ব্লু গ্রিন অ্যালগি। তাদেরকে কি নাম করা হয়েছে, ব্লু গ্রিন অ্যালগি। অনেকে একটা জিনিসে গুলিয়ে যায়, আমি তোমাকে বলছি একে অনেকে শর্ট ফর্মে কি বলে বলতো, বিজিএ বলে। কি বলে, বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি। তাহলে ওই যে উপরে সায়ানোফাইসি আমি লিখেছিলাম ওখানে লিখে নিতে পারো বিজিএ। আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলি যে মিক্সোফাইসি বা স্লাইম অ্যালগি বলার কারণ কি, দেখো এটা আমি তোমাকে মিস করলাম বলতে যে এই জায়গাটা দেখো এখানে ট্রাইকোম আছে। ট্রাইকোমে কি বলেছে, সিদ আছে। সিদটা কি, লাল পেলে মিউসিলেজ নিয়ে তৈরি। সিদটা কি নিয়ে তৈরি, মিউসিলেজ নিয়ে তৈরি, লাল পেলে। স্লাইম, স্লাইমি নেচার প্রডিউস করে প্রত্যেকটা অ্যালগি, প্রত্যেকজনের এরকম স্লাইম থাকে, ঠিক আছে? সে তোমার ফিলামেন্টাসে একদম প্রপার্টি সিদ করে, যারা কলোনিয়াল মেম্বার তারাও কিন্তু মিউসিলেজ তৈরি করে রাখে। তো সেই জন্য এদের পুরোটাকে কি বলা হয় বলতো, স্লাইম অ্যালগি বলা হয়। তো এরা প্যালপেলা টাইপের অ্যালগি, সেজন্য নাম দেওয়া হয়েছে, আগেকার নাম মিক্সোফাইসি, ঠিক আছে, স্লাইম অ্যালগি। এরকম আমরা দেখবো, আমরা আরেকটা ফাঞ্জাইও পাবো, ঠিক আছে, হ্যাঁ, যেটাকে মিক্সোমাইসিটিস বলা হয়, যেটাকে স্লাইম মোল্ডস বলা হয়, যেগুলোকে কি বলা হয়, স্লাইম মোল্ডস বলা হয়। এই যে মিক্সো টার্মটা না স্লাইমের সাথে যুক্ত, যেগুলো পিচ্ছি স্লিপি হয়, স্লিপারি হয়, সেগুলোকে বলবে। আমরা দেখবে যখন ফাঞ্জাই পড়বো তখন আমরা একটা এরকম একটা গ্রুপ পাবো, মানে এটা অ্যাকচুয়ালি ক্লাস, যা আমরা একটা কি পাবো, এরকম মিক্সো ইয়ে পাবো, হ্যাঁ, মিক্সোমাইসিটস। তো মিক্সোমাইসিটস মানে হচ্ছে স্লাইম মোল্ডস, এটা স্লাইম অ্যালগি। বোঝা গেছে? চলো এগিয়ে যাই। দেখো এবার দেখো আমি আসছি, সি ফাইকোসায়ানিন থাকে, তার সাথে কি থাকে, সি ফাইকো এরিথ্রিন থাকে। কি থাকে, সি ফাইকো এরিথ্রিন থাকে। আর কি থাকে, অ্যালোফাইকোসায়ানিন থাকে। দেখো অ্যালোফাইকোসায়ানিন মোটামুটি ব্লু কালারই প্রডিউস করে। এই সি ফাইকোএরিথ্রিন কিন্তু কি কালার প্রডিউস করে, রেড। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে যে ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম কেন রেড কালারের হয়ে গেছে, সায়ানোফাইসিয়ান মেম্বার হয়েও কেন রেড কালার হয়ে গেছে, ডিউ টু হাই প্রপোর্শন অফ সি ফাইকোএরিথ্রিন। ঠিক আছে, ওর ক্ষেত্রে বিশেষভাবে সি ফাইকোএরিথ্রিনের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য কি কালার প্রডিউস করছে, ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম কি কালার প্রডিউস করছে, রেড কালার প্রডিউস করছে। ওর ক্ষেত্রে কির পরিমাণ বেশি, আর মানে সরি আর বলছি, সি ফাইকো এরিথ্রিনের পরিমাণটা বেশি হয়ে গেছে কোনো কারণে এক্সেপশনালি, সেই জন্য সে রেড কালার প্রডিউস করে। বোঝা গেছে? হ্যাঁ, আশা করি কোশ্চেনের উত্তর দেওয়া গেছে, হয়েছে। এইটি হচ্ছে ব্যাপার। দেখো এবার একটা গল্প বলছে যে এই যে সায়ানোফাইসিস যে মেম্বারস গুলো রয়েছে তারা কিন্তু নিজের কালারকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু লাইট ইন্টেন্সিটি। লাইটের ইন্টেন্সিটি যেমন থাকবে, মানে কোনো সময় যদি লাইট ইন্টেন্সিটি হাই হয়, কোনো সময় যদি লাইট ইন্টেন্সিটি লো হয়, সেই অনুযায়ী তারা কি করতে পারে, কালারকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তার কালারকে কি করতে পারে, চেঞ্জ করতে পারি। এরকম কালার চেঞ্জ করার ঘটনাকে আমরা সিম্পলি একটা নামে ডাকি, যেটাকে বলি আমরা কি বলতো, কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন। কমপ্লিমেন্টারি ক্রোমাটিক ক্রোমা কথাটা এসছে কালার থেকে, আর অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে চেঞ্জ করার জন্য যে অভিযোজনটা দেখা যায় সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন। the light intensity অনুযায়ী according to different light intensity they can change their color differently. This is called complementary chromatic adaptation. অনেক অর্গানিজম এইরকম ঘটনা ঘটাতেই পারে, ঠিক আছে। তবে সায়ানোফাইসির ক্ষেত্রে এই কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশনটা একজন রাশিয়ান সায়েন্টিস্ট ফার্স্ট নোটিস করে।
তার নাম ছিল গাইডুকভ। তো সেই জন্য এই সায়ানোফাইসিয়ানদের কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশনকে কি বলা হয়? গাইডুকভ ফেনোমেনন। আমি তোমাদেরকে বলে গেছিলাম যে সায়ানোফাইসির সাথে রোডোফাইসির কিছু আমরা মিল খুঁজেছিলাম ফাইলোজেনি। তো আমরা বলেছিলাম যে রোডোফাইসিয়ান মেম্বার্স গুলোও কিন্তু অ্যালগিদের মধ্যে কি দেখাতে পারে? কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন দেখায়। কিন্তু মাথায় রাখবে যে রোডোফাইসিয়ানদের যে কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন, যেটাকে জীবনেও কোনোদিন জন্য গাইডুকভ ফেনোমেনন বলে না। শুধুমাত্র কারটাকে গাইডুকভ ফেনোমেনন বলে? সায়ানোফাইসিয়ানদের যে কালার চেঞ্জ করার ব্যাপারটা আছে সেটাকে গাইডুকভ ফেনোমেনন বলে। কেন করে? বলছে এদের না ডিস্ট্রিবিউশনটা অনেক, কি বলতো, ডিস্ট্রিবিউশনের যে রেঞ্জটা সেটা অনেকটা বেশি। এরা জলের অনেক তলা অবধি থাকে, এরা বিভিন্ন হার্স কন্ডিশনে যেমন তেমন ভাবে থাকে। তাই লাইটের এদের কি হয়, অ্যামাউন্টটা বা লাইটের যেটা ম্যাগনিটিউড সেটা কিন্তু ভ্যারি করে। ঠিক তো, তারা ডেপথ চেঞ্জ করতে পারে। তারা কি করতে, যখন জলের মধ্যে আছে তারা কি করতে পারে, জলের মধ্যে তাদের ডেপথটা চেঞ্জ করতে পারে, মানে যে লেভেলে আছে তার থেকে নিচে নামতে পারে, তার থেকে উপরে উঠতে পারে। একটা জিনিস আছে তাদের মধ্যে যার নাম হচ্ছে গ্যাস ভ্যাকুয়াল বা সিউডো গ্যাস ভ্যাকুয়াল। তো ওইটা দিয়ে তারা কি করতে পারে, ওঠানামা করতে পারে। তো যখনই ওঠানামা করে না, লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে যায়। সেই ইন্টেন্সিটিতে যেন প্রপার, মানে যতটা পরিমাণে তোমার লাইটের স্পেকট্রাম, যতটা পরিমাণে মানে ইউজেবল স্পেকট্রাম যেটাকে আমরা পার বলি, ঠিক আছে, সেই পুরোটাকে যেন সে ব্যবহার করতে পারে, যতটা লাইট অ্যাভেলেবেল সেই পুরো লাইটটাকে অ্যাভেলেবেল লাইট দিয়ে সে যেন সালোক সংশ্লেষ করতে পারে, তার জন্য সে কি করে, পিগমেন্টের কিছু প্রপোর্শনাল চেঞ্জ করে। এটা দেখে আপাত দৃষ্টিতে মনে হয় যে সে কালার চেঞ্জ করছে, আলটিমেটলি আসলে সেই প্রপোর্শনের চেঞ্জ করছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে ফেনোমেননটাকে, দিস ইজ কল্ড গাইডুকভ ফেনোমেনন বা কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন। এরকম সেম জিনিস দেখো আমরা তোমরা পড়েছিলে সেই বিটসন মথের গল্প, কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন। যে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়েছিল, তো কি ছিল যেন, বিটসন বিটুলেশিয়া ছিল। সে কি হয়ে গেছে, তারপরে এত পরিমাণে কাপড় মাপড় জ্বলেছে শিল্প বিপ্লবের সময়, প্রচুর পরিমাণে কাপড়ের যে ফ্যাক্টরি, মানে কাপড় কল যেগুলোকে বলি, সেগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণ কার্বন এমিশন হয়েছিল। সেই কার্বন এমিশনের জন্য কি হয়েছিল, যে বিটসন মথ গুলো ছিল তারা কি হয়ে গেছিল, তারা ব্ল্যাক কালারের হয়ে বিটসন কার্বনিয়াসিয়াতে পরিণত হয়ে গেছিল। তো তাদের স্পিসিসটাই চেঞ্জ হয়ে গেছে, বোঝা গেছে, কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন হয়ে তাদের স্পিসিসটাই চেঞ্জ হয়ে গেছে, বোঝা গেছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওই যে ওটা কাইন্ড অফ মিউটেশন হয়েছে। তো ওই রকমও ওটাও কিন্তু কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশনই ছিল, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশনই। আমার কথাটা শেষে কিন্তু কি রয়েছে বলতে, অ্যাডাপ্টেশন রয়েছে, যে ও ওই পরিবেশে সঠিকভাবে বাঁচার জন্য ও কি করেছে, কালার চেঞ্জ করেছে। মানে ব্যাপারটা হচ্ছে যতটা লাইট অ্যাভেলেবেল, পুরো অ্যাভেলেবেল লাইটটাকে সে যেন ইউজ করতে পারে এবং ফটোসিনথেসিস করতে পারে, তার জন্যই কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন দেখা যায়, বোঝা গেছে, তার জন্য কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন দেখা যায়। চলো এত দূর অবধি ক্লিয়ার, আর কোনো অসুবিধা নেই। আমি এরপরে চলে যাব এর ফ্ল্যাজেলেশনে। দেখো ফ্ল্যাজেলেশন যদি বলি তাইলে বলবো যে ঠিক রোডোফাইসির মতনই, যদিও আগেই বারবার বলে এসেছিলাম যে এদের কোনো ফ্ল্যাজেলাস স্টেজ নেই, কোনো ফ্ল্যাজেলাস স্টেজ নেই, ঠিক আছে, নো ফ্ল্যাজেলাস স্টেজ। ঠিক আছে, কার সাথে মিলে যায় বলো তো, কার সাথে মিলে যায়, এদের ফ্ল্যাজেলাস স্টেজ নেই বলে এরা রোডোফাইসিস সাথে মিলে যায়। ঠিক আছে, এবার আমরা বলি যদি ব্যাকটেরিয়ার সাথে তুমি মেলাতে যাও তখন তুমি একটু গন্ডগোলে পড়বে, যে ব্যাকটেরিয়ার সাথে কিন্তু তুমি যদি মেলাও সায়ানোফাইটসদের, মানে সায়ানোফাইসিয়ান মেম্বারসদের, তুমি ব্যাকটেরিয়াদের মধ্যে কিন্তু ফ্ল্যাজেলা, পিলি এইসব জিনিস তুমি পাবে, ঠিক আছে, ফিমব্রি এসব পাবে, তাদের মটিলিটি আছে। কিন্তু সায়ানোফাইসিয়ান মেম্বারসদের ফ্ল্যাজেলা স্টেজ একদমই নেই, একদমই নেই, গোটা এন্টায়ার লাইফ সাইকেলে কোথাও ফ্ল্যাজেলা স্টেজ নেই, বোঝা গেছে। চলো এরপরে আসছি আমরা সেল ওয়াল, খুব গুরুত্বপূর্ণ সেল ওয়াল। ঠিক আছে, দেখো একদম সেল ওয়ালটা ব্যাকটেরিয়াদের মতনই, যে এদের সেল ওয়ালে কি আছে নাকি পেপটিডোগ্লাইকান আছে, কি আছে, পেপটিডোগ্লাইকান আছে, কি আছে, পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানকে পুরনো নামে কি বলা হতো, একে পুরনো নামে মিউরিন বলা হতো, কি বলা হতো, মিউরিন। ঠিক আছে, হ্যাঁ। তো পেপটিডোগ্লাইকানে কি থাকবে, তোমার মোরামিক অ্যাসিড থাকে, ডিঅ্যামিনো পাইমেলিক অ্যাসিড থাকে, তো যা পেপটিডোগ্লাইকানের কম্পোজিশন, ঠিক আছে, সেগুলোই থাকুক, বোঝা গেছে। হ্যাঁ, তো পেপটিডোগ্লাইকান আছে, মাথায় রাখবে। তো এই পেপটিডোগ্লাইকানটা কিন্তু ব্যাকটেরিয়াদের সেল ওয়ালেও থাকে, বোঝা গেছে, হয়েছে। এবার বলছে যে এদের সেল ওয়ালে পেপটিডোগ্লাইকান তো আছেই, কিন্তু পেপটিডোগ্লাইকানের মাথায়, মানে এই যে পেপটিডোগ্লাইকান, মনে করে এটা তার সেল ওয়াল, তো পেপটিডোগ্লাইকানের ওপরে কি রয়েছে, কি রয়েছে, প্রচুর পরিমাণে কি রয়েছে, মিউসিলেজ রয়েছে, যেটাকে আমরা শীত বলছি। ঠিক আছে, তবে বলছে এই যে শীতের যেটা থিকনেস, দেখো আমি এখান থেকে এতটা এঁকেছি, এই শীতের যেটা থিকনেস সেটা নাকি ভ্যারি করে।
ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে নাকি এরকম মোটা সিড থাকে, এই যতটা আমি এঁকেছি এতটা মোটা সিড থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদম পাতলা সিড থাকে। তো এই গেল সেল ওয়াল, আর এই সেল ওয়ালের বাইরে কিন্তু একদম হালকা করে এইটুকুন একটু সিদ আছে, একদম হালকা সিদ, ঠিক তো একদম থিন সিদ। আমি আরেকবার বলছি যে সেল ওয়ালের বাইরে কি রয়েছে নাকি থিন সিদ রয়েছে, থিন সিদ রয়েছে, বোঝা গেছে? এই থিন সিদ যদি থাকে, সিদটা যদি এক্সেসিভলি থিন হয়, মানে ইকুইভ্যালেন্ট টু নান হয়ে যায়, যে না এর মতনই আছে, সেইটাকে একটা ডেফিনিট টার্ম বলা হয় ডিফ্লুয়েন্ট, DIFFLUENT, কি নাম? ডিফ্লুয়েন্ট। এই টার্মটি খুব ভালো করে, ডিফ্লুয়েন্ট কি নাম? ডিফ্লুয়েন্ট। when the seed part মানে mucilaginous seed is very much thin in nature, এটা দেখতে পাওয়া যায়, একদম লিখে রাখো, অ্যানাসিস্টিস, কোশ্চেন এসেছিল, হ্যাঁ, অ্যানাসিস্টিস মনাটানা, অ্যানাসিস্টিস মনাটানা, একদম পার্টিকুলার এই স্পিসিসটা দিয়েই পড়বে, ঠিক আছে? আর মনে রাখার চেষ্টা করবে, অ্যানাসিস্টিস মনাটানাতে ডিফ্লুয়েন্ট দেখতে পাওয়া যায়। ডিফ্লুয়েন্ট কি? যখন সিডটা কি হয়, এক্সেসিভলি থিন ইন নেচার হয়, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? ডিফ্লুয়েন্ট বলা হয়। দেখো চলো এরপরে আমরা চলে যাচ্ছি রিজার্ভ ফুড, ঠিক আছে? এটা কিন্তু বারবার বলছি স্টার দিয়ে রাখো, হ্যাঁ, বাকি তো তোমরা বুঝছো কোনটা ইম্পর্টেন্ট, তো এটাতে স্টার দিয়ে রাখো, যদি কোনোদিন পড়েছো তো ভেরি গুড, যদি না পড়ে থাকো তো স্টার দিয়ে রাখো, হয়েছে? চলো এরপরে আমরা চলে যাব কোনখানে বলতো? রিজার্ভ ফুড, ফুড রিজার্ভস, রিজার্ভ ফুড। দেখো রিজার্ভ ফুডে আমরা পড়বো কি বলতো, যে এদের রিজার্ভ ফুডে কি রয়েছে? স্টার্চ রয়েছে, ঠিক আছে? স্টার্চটার নাম হচ্ছে সায়ানোফাইসিয়ান স্টার্চ, ঠিক আছে? সায়ানোফাইসিয়ান, না না না, একদম স্পেসিফিক্যালি এই স্পিসিসই আছে, ঠিক আছে? অন্য কোনো বইয়ে আমি কোনো উদাহরণ পাইনি, শুধু অ্যানাসিস্টিস মনাটানাই লেখা থাকে, একদম স্পিসিস। হ্যাঁ, না 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 না, ওটা নয়, ওটা না, একদম অ্যানাসিস্টিস মনাটানাতে ডিফ্লুয়েন্ট পাওয়া যায়, যেখানে মেমব্রেনটা কি, মানে মেমব্রেন বলছি, সরি, সিডটা কি থিন, বোঝা গেছে? একদম স্পেসিফিক্যালি লিখে রাখো, হয়েছে? এই ব্যাপারটা হচ্ছে, তোমাকে যদি ডিফ্লুয়েন্ট টার্মটা দেয়, এরপর তোমাকে ও যদি অপশনে শুধু অ্যানাসিস্টিস এসপি দিল, তো তুমি ওটাতেই দাগ দিয়ে আসবে, কথার কথা বোঝাতে পারলাম? হ্যাঁ, তোমাকে হতেই পারে যে ওরা একটু ইজি করার জন্য তোমাকে স্পিসিসটা দিল না, ঠিক আছে, তো তুমি তখন অ্যানাসিস্টিসে দাগ দিয়ে আসবে, হ্যাঁ? তা যদি তোমাকে স্পিসিস মেনশন করে দেয়, এরকম ক্ষেত্রে নরমালি স্পিসিস মেনশন করে দেয়, হয়েছে? তো যদি মেনশন করে দেয়, দেন গো উইথ অ্যানাসিস্টিস মনাটানা। দেখো এরপরে আসছে রিজার্ভ ফুড, যেটার নাম হচ্ছে সায়ানোফাইসিয়ান স্টার্চ। এবার বলছে না, এই যে সায়ানোফাইসিয়ান স্টার্চ, ইট ইজ কাইন্ড অফ গ্লাইকোজেন মেটেরিয়াল। কিরকম? গ্লাইকোজেনের মতন, আমি বলছি না প্রপারলি গ্লাইকোজেন, যেটা নাকি অ্যানিম্যাল রিজার্ভ ফুড যেরকম থাকে গ্লাইকোজেন, সেই রকম সায়ানোফাইসিয়ান স্টার্চ। আমি বলেছিলাম ইট ইজ পলিস্যাকারাইড আর কার্বোহাইড্রেট, কিন্তু কার মতন? এর নেচারটা নাকি গ্লাইকোজেনের মতন, মাথায় রাখবে। আর কি থাকে নাকি? সায়ানোফাইসিন থাকে, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে কি প্রোটিনের অনেক গুরুত্ব আছে বাবা, হ্যাঁ, সায়ানোফাইসিস যে প্রোটিনটার, এর অনেক গুরুত্ব আছে, সায়ানোফাইসিন। আর কি থাকে নাকি? একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকে, যার নাম হচ্ছে আর্জিনিন, যার নাম হচ্ছে আর্জিনিন। এই আর্জিনিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডকে ডাক্তাররা এক্সটেন্সিভলি ইউজ করে কিসের জন্য বলো তো? যাতে তুমি ইনস্ট্যান্ট এনার্জি পাও, ঠিক আছে? বিশেষ করে যারা প্রেগনেন্ট উইমেন, প্রেগনেন্ট উইমেনের যেটা অ্যামনিওটিক ফ্লুইড, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে তোমাকে সবার আগে তোমাকে কি দেয় বলো তো? একদম অ্যামাইনো অ্যাসিড, মানে ফিটাল ডেভেলপমেন্টের জন্য তোমার একদম পারফেক্ট জিনিস হচ্ছে আর্জিনিন। তো অনেকে দেখবে এল আর্জিনিন খায়, যে প্রেগন্যান্সির সময় যখন একদম অ্যামনিওটিক ফ্লুইড চুরচুর করছে, একদম একদম মানে একদম টার্মিনেট, মানে এরপরেই তোমার পার্টুসিস হবে, তো সে পার্টুসিসের আগে তোমাকে কি খাওয়ানো হয়? এল আর্জিনিন খাওয়া হয়, যাতে তুমি এনার্জেটিক থাকো, ফিটাসের ডেভেলপমেন্ট, ফিটাসের মুভমেন্ট যেন ঠিকঠাক থাকে। তো আর্জিনিন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড, যেটা কোথায় রিজার্ভ করে? ফুড রিজার্ভ হিসেবে কে দেখায়? সায়ানোফাইসিয়ান মেম্বার্স গুলো রয়েছে, হয়েছে? চলো এরপর আমি সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে আসি, যার নাম হচ্ছে সেল স্ট্রাকচার। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন রয়েছে, এটি আমি ভালো করে পড়াতে চাই, যার নাম হচ্ছে কি? সেল স্ট্রাকচার। সায়ানোফাইসিয়ান মেম্বারসদের সেল স্ট্রাকচার কি হয়? দেখো এদের সেল ওয়াল আছে, সেল ওয়ালটা পেপটিডোগ্লাইকান নির্মিত থাক, তারপরে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেন ইজ এক্স্যাক্টলি লাইক আওয়ার প্লাজমা মেমব্রেন, আমাদের যেরকম প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনটাই সায়ানোফাইসিসদের ক্ষেত্রে আছে। এবারে নিউক্লিয়াস, আমি সোজাসুজি প্রথমে আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসটার নাম আমি কি লিখেছিলাম? যে প্রোক্যারিয়ন। নিউক্লিয়াসটাকে, আদি নিউক্লিয়াসকে কি বলে? প্রোক্যারিয়ন। তো প্রোক্যারিয়ন
আগেকার দিনের বিজ্ঞানীরা বলে গেছিল যে ইউক্যারিয়ন আর প্রোক্যারিয়ন। বর্তমান বিজ্ঞানীরা বলছে না, এর মধ্যে কিচ্ছু থাকে না, এর মধ্যে শুধুমাত্র নেকেড ডিএনএ থাকে। তোমাকে কে বলেছে কি নিউক্লিয়াসের স্ট্যাটাস দিতে? নিউক্লিয়াসের স্ট্যাটাসই দেওয়া যাবে না। তো প্রোক্যারিয়নকে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কি, যার প্রোক্যারিয়ন বলবো না, একে বলবো নিউক্লিয়েড, যে ইট ইজ নট দ্য ট্রু নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসের স্ট্যাটাস অবধি পৌঁছাতে পারেনি, অতটা বড় সড়ো নয়, একে নিউক্লিয়েড নাম দাও। কি নাম দাও? নিউক্লিয়েড। তো এর মধ্যে কি থাকে না থাকে বলছি, একে কি নাম দাও তুমি? নিউক্লিয়েড নাম দাও। তাহলে আছে তো এরা প্রোক্যারিওট। এদের মধ্যে কি থাকে? অনলি ডিএনএ থাকে। কি থাকে? অনলি ডিএনএ। বা তোমরা বড় হয়ে গেছো, তোমরা এরকম লিখতে পারো যে এর মধ্যে কি থাকে? নেকেড ডিএনএ থাকে। কি থাকে? নেকেড ডিএনএ থাকে। কারণ এর মধ্যে নাকি হিস্টোন প্রোটিন তৈরি হওয়ার জন্য কোনো সিকোয়েন্স নেই। নো হিস্টোন প্রোটিন, নো হিস্টোন প্রোটিন ইজ সিনথেসাইজড। মানে এদের যে ডিএনএ এর জন্য হিস্টোন প্রোটিন কোডিং কোনো জিনিস নেই। তো করবে কি করে? ক্রোমাটিন। তো কি বলছে, সেজন্য আমরা একটা কথা লিখছি যে নো ক্রোমাটিন ফরমেশন। নো ক্রোমাটিন ফরমেশন, যে ক্রোমাটিন ফরমেশন হয় না। ক্রোমাটিন কিভাবে ফর্মড হয় এটা জানি, যে ডিএনএ প্লাস প্রোটিন। ডিএনএ প্লাস প্রোটিন, মানে আমি হিস্টোন প্রোটিনেরই কথা বলছি। ডিএনএ প্লাস প্রোটিন এই দুটো মিলে কি তৈরি হয়? ক্রোমাটিন তৈরি করে। তাই এদের ক্ষেত্রে ক্রোমাটিন তৈরি হয় না। বোঝা গেছে? ক্রোমাটিন তৈরি হয় না। ইম্পর্টেন্ট ফিচার্স কিছু বললাম, হয়েছে? মাথায় রাখবে। দেখো, এদের মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না। নো নো নাথিং। ঠিক আছে? না তোমার থাকে তোমার মাইটোকন্ড্রিয়া, না তোমার থাকে নিউক্লিয়াস, না তোমার থাকে প্লাস্টিড, না তোমার থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না তোমার থাকে তোমার গলগি বডি। আচ্ছা, লাইসোজোম এটা তো একদম পুরোপুরি অ্যানিমাল একটা অর্গানেলি। অ্যানিমাল মানে বেস্ট অর্গানেলি। নরমালি মানে যারা প্ল্যান্টস বা যারা যারা প্রিমিটিভ সেলস, যাদেরকে বলছে, একে তো আমি এখন প্ল্যান্টস বাদ দিয়ে দিয়েছি, নিজে বলেছি মনেরার মধ্যে, যারা প্রিমিটিভ সেলস যারা, ঠিক আছে, মানে একদম পৃথিবী সৃষ্টির সময় যারা তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে লাইসোজোম ডেভেলপ হয়নি। ঠিক আছে? লাইসোজোম পরের দিকে লাইসোজোম হয়েছে। তো লাইসোজোমও নেই, কিচ্ছু নেই। ঠিক আছে? শুধু যদি আছে বলতে তুমি অর্গানেলি বলো, এদের সেন্ট্রোজোমও নাই। হ্যাঁ, তবে এমটিওসি রয়েছে, মানে মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার অবশ্যই রয়েছে। সেন্ট্রোজোমও এদের নেই। আছে বলতে তুমি বলতে পারো কি রয়েছে, এর নাকি রাইবোজোম রয়েছে। তো সেই রাইবোজোমটা কত প্রকৃতির তোমরা জানো, যে রাইবোজোমটা 70s। ঠিক আছে? এটা নিয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না, যখন আমরা সেন্ট্রিফিউগেশন পড়বো। সেন্ট্রিফিউগেশন আছে তোমাদের, আছে তো? হ্যাঁ, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন যখন পড়বো, তখন আমি এই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের গল্প তোমাদেরকে বলবো। ঠিক আছে? চলো, এখানে বলছে যে কিছু কিছু ক্ষেত্রে এইরকম, মনে করো এইরকম একটা কি রয়েছে, এইরকম একটা সেল রয়েছে। ঠিক আছে? এটা গেল সেল ওয়াল। এর প্লাজমা মেমব্রেনটা কিছু কিছু জায়গায় এরকম ইনভ্যাজিনেট করে যায়। এইরকম ইনভ্যাজিনেট করে একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে? সেই বিশেষ স্ট্রাকচারটার নাম হচ্ছে মেসোজোম। সেই বিশেষ স্ট্রাকচারটার নাম হচ্ছে কি? মেসোজোম। এটা আর কিছু না, ইট ইজ দ্য ইনভ্যাজিনেশন অফ দ্য প্লাজমা মেমব্রেন। এর মধ্যে ওই ছোট্ট একটু জায়গায় সে নাকি কিছু রেসপিরেটরি এনজাইমকে রাখে। কোন জায়গাটায় বলো তো? এই জায়গাগুলো সে কিছু রেসপিরেটরি এনজাইমসকে রাখে, যেখানে তার কি হয়, রেসপিরেশন, মানে যে সেলুলার রেসপিরেশন, সেই পার্টটা নাকি ওইখানে চলে। আর কিছু না, একটু লোকেশনে ভাগ করেছে, পুরো সাইটোপ্লাজমটাই মিলেমিশে একাকার। তবুও কিছু জায়গা সে আলাদা করার চেষ্টা করছে। কম্পার্টমেন্ট তৈরি হবে এর পরে, যখন ইউক্যারিওট হবে। এখনো কম্পার্টমেন্টালাইজেশন হয়নি, তবুও সে কি করার চেষ্টা করছে, দেখাচ্ছে যে আমি প্লাজমা মেমব্রেনকে ইনভ্যাজিনেট করে একটা স্পেশাল কি তৈরি করেছি, আমি সারফেস এরিয়াকে বাড়িয়েছি, এবং ওই জায়গায় আমি পার্টিকুলার ওই এরিয়াটাতে আমি কি করছি, রেসপিরেটরি এনজাইমসকে রেখেছি, এবং রেসপিরেশন শুধুমাত্র ওই পার্টটাতে করছি। কথাটা বোঝা গেছে? এই রেসপিরেশন, পুরো রেসপিরেশনটাই তোমার কি হয় নাকি, অ্যানারোবিক রেসপিরেশন হয়। কারণ অ্যারোবিক রেসপিরেশন হওয়ার জায়গা নেই। অ্যারোবিক রেসপিরেশনের জন্য তোমার কি দরকার বলো তো? মাইটোকন্ড্রিয়া দরকার। মানে গ্লাইকোলিসিস হয়, গ্লাইকোলিসিসের পর হয় চলে যায় তোমার ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে, কিংবা চলে যায় তোমার অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এর নরমাল রেসপিরেশন করার কোনো জায়গা নেই। ঠিক আছে? যদি অক্সিজেন থাকে, অক্সিজেন তো এখানে আছে, তাহলে সে ক্রেব সাইকেল করতো মাইটোকন্ড্রিয়ার ভিতরে। কিন্তু দুঃখের বিষয়, ক্রেব সাইকেল করার জায়গাটাই নেই। তো যা কিছু করে এদের অন্য রকমের রেসপিরেশনে মেসোজোমের মধ্যেই হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, একটা স্পেশাল স্ট্রাকচার রয়েছে যার নাম হচ্ছে কার্বক্সিজোম। যার নাম কি? কার্বক্সিজোম। ঠিক আছে? এই কার্বক্সিজোমটা বলছে এটা কিন্তু ফটোসিনথেটিক একটা ডিভাইস এদের।
ঠিক আছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কার্বক্সিজোম কি রকমের থাকে, যে এর ভেতরের দিকে কি থাকে, আমি তোমাদের বলেছিলাম ভেতরে কার্বোহাইড্রেট থাকে আর বাইরের দিকে কি থাকে, প্রোটিন থাকে, জাস্ট রিভার্স অফ পাইরিনয়েড। পাইরিনয়েডে বলেছিলাম যে সেন্ট্রালি কি আছে তোমার প্রোটিন আছে আর বাইরে কি আছে তোমার কার্বোহাইড্রেট আছে। আমি মনে রাখতে বলেছিলাম মাংসের পিঠা মনে রাখো, ঠিক আছে, বা মোমো মনে রাখো, বেস্ট, যে মোমো ভেতরে মাংস থাকে চিকেন মোমো আর বাইরে কি থাকে একটা ওই কার্বোহাইড্রেটের কোটিং থাকে, তাহলে ওটা হলো পাইরিনয়েড। আর কার্বক্সিজমটা কি জাস্ট তার উল্টো। তো কার্বক্সিজমের মধ্যে এদের দুটো রকমের জিনিস থাকে, একটা নাম থাকে রুবিস্কো থাকে, এটা আমাদের C3 সাইকেলের একদম চিফ এনজাইম, রুবিস্কো ছাড়া কাজই হবে না, ঠিক আছে। আরেকটা কি থাকে বলতো, কার্বনিক অ্যানহাইড্রেস থাকে, আমি শুধু লিখে দিচ্ছি সিএ থাকে, কার্বনিক অ্যানহাইড্রেস থাকে। এর সাথে কি থাকে নাকি গ্যাস ভ্যাকুয়াল থাকে, কি থাকে নাকি গ্যাস ভ্যাকুয়াল থাকে। কার্বক্সিজমটা একবার বলো কার্বক্সিজোমের কি থাকে, এর যেটা সেন্ট্রাল, এরকম আমি এঁকে দিচ্ছি না, সেন্ট্রালি কি থাকে কার্বোহাইড্রেট থাকে আর বাইরের দিকে কি থাকে প্রোটিন থাকে, বোঝা গেছে। এই কার্বক্সিজোমের ভেতরে বা কার্বক্সিজোমের মধ্যে কি থাকে, দুটো এনজাইম থাকে, একটা রুবিস্কো, একটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। আমি তোমাদের আরো বলছি যে কার্বক্সিজোম হচ্ছে এটা একটা ফটোসিনথেটিক ডিভাইস, এটা একটা ফটোসিনথেটিক ডিভাইস, ফটোসিনথেটিক ডিভাইস, ঠিক তো, যার মধ্যে ফটোসিনথেসিস হয়। তুমি আগের দিন কে এটা তুমি কে, কি নাম, তুমি কে বলছো, সুদীপ বলছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ, তো তুমি আগের দিন বললে এখানে C1 সাইকেল চলে, স্যাম চলে বললে না? হ্যাঁ হ্যাঁ, তো এখানে এদেরও এইরকমই চলে, এখানে এদেরও এইরকমই ঘটনা চলে, ঠিক আছে। তো কার্বক্সিজমের মধ্যে এদের দেখা যায়, হ্যাঁ, সায়ানোফাইটস এর মধ্যে এরকম ঘটনা দেখতে পাওয়া যায়, হয়েছে। চলো, আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে গ্যাস ভ্যাকুয়াল, এরই অপর নাম হচ্ছে সিউডো গ্যাস ভ্যাকুয়াল, এরই অপর নাম হচ্ছে সিউডো গ্যাস ভ্যাকুয়াল, একই জিনিস, ঠিক আছে। তো বলি যে এই সিউডো গ্যাস ভ্যাকুয়াল এর মধ্যে নাকি মেটাবলিক গ্যাসেস প্রেজেন্ট থাকে, এর মধ্যে কি থাকে নাকি মেটাবলিক গ্যাসেস প্রেজেন্ট থাকে, মানে মেটাবলিজম হওয়ার পরে যে গ্যাসগুলো তৈরি হয় সেই গ্যাসগুলোকে সে নাকি গ্যাস ভ্যাকুয়ালের মধ্যে জমা রাখে। মেটাবলিক গ্যাসেস আর স্টোরড, আমি লিখছি এইগুলো স্টোরড থাকে, ঠিক আছে। কি করে এগুলোর, সে কি করে কমা বাড়া করে গ্যাসের পরিমাণকে, অ্যামাউন্ট অফ গ্যাসকে সে কি করতে পারে, তার ডিফারেন্সিয়াল অ্যামাউন্টে সে কি করতে পারে, বাউয়েন্সি প্রোভাইড করে, কি করে বাউয়েন্সি প্রোভাইড করে, কি করে বাউয়েন্সি প্রোভাইড করে। এই যে একটু আগে বললাম যে বিভিন্ন লাইট ইন্টেন্সিটিতে কি করতে পারে, কালার চেঞ্জ করতে পারে, বাউয়েন্সি এই যে গ্যাসটাকে, মেটাবলিক গ্যাসের যে পরিমাণ সেটাকে সে কন্ট্রোল করতে পারে। যদি বেশি পরিমাণে গ্যাস ঢোকায় তাহলে সেলটা উপরের দিকে উঠবে, যদি কম গ্যাস ঢোকায় তাহলে সেলটা নিচের দিকে নামবে। তো উপরে উঠুক বা নিচে নামুক লাইটের ইন্টেন্সিটি কিন্তু চেঞ্জ হয়, সেই ইন্টেন্সিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে কি করতে হবে, সালোক সংশ্লেষ করতে হবে, তো সেই জন্য তো কালারটা চেঞ্জ করে। তাহলে এই সিউডো গ্যাস ভ্যাকুয়ালস বা গ্যাস ভ্যাকুয়ালস কি করে, তোমাকে বাউয়েন্সি প্রোভাইড করে, তুমি যেমন নেবে এরপর তুমি যেমন ভাবে বাউয়েন্সি করাবে। দেখো, এরপরে চলে আসি আমি এদের সাইটোপ্লাজমে, কেন সাইটোপ্লাজমটা পরে পড়ালাম তার কারণ রয়েছে। বলছে সাইটোপ্লাজম না দুটো ভাগে ভাগ আছে, যে একটা কি রয়েছে তার নাকি সেন্ট্রাল পার্ট রয়েছে, কি রয়েছে একটা নাকি তার কি রয়েছে সেন্ট্রাল পার্ট রয়েছে, আর একটা নাকি তার কি রয়েছে পেরিফেরাল পার্ট রয়েছে, কি রয়েছে একটা নাকি তার পেরিফেরাল পার্ট রয়েছে। তো যেটা সেন্ট্রাল পার্ট তার নাম অবশ্যই কি হবে, সেন্ট্রোপ্লাজম, তার নাম কি হবে সেন্ট্রোপ্লাজম, বা একে আরেকটা নামে ডাকা হয়, একে কি বলা হয় নিউক্লিওপ্লাজম, কি বলা হয় নিউক্লিওপ্লাজম। আর যেটা পেরিফেরাল পার্ট সেটাকে কি বলা হয়, আমি একটু বলি, সেটাকে একটু অন্য নামে ডাকা হয়, ঠিক আছে। সেটাকে আমি হয়তো বলতে পারতাম যে এটাকে এক্সোপ্লাজম বলে, না না এরকম বলে না, এখানে নামটা একটু অন্যরকম আছে, একটু নামটা মনে রাখো, যেটার নাম হচ্ছে ক্রোমোপ্লাজম, কি নাম ক্রোমোপ্লাজম, ঠিক আছে। বা এটাকে কি বলা হয় ক্রোমাটোপ্লাজম, কি বলা হয় ক্রোমাটোপ্লাজম, বোঝা গেছে। এবার একটু বলি যে এই যে ক্রোমোপ্লাজম বা ক্রোমাটোপ্লাজম নামটা শুনেই আশা করে বুঝতে পারছো যে এই পার্টটা কিন্তু কালার্ড, এটা কিন্তু কালার্ড, ঠিক আছে, এটা কিন্তু কালার থাকে। আর যেটা সেন্ট্রোপ্লাজম বা নিউক্লিওপ্লাজম সেটা আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু কালারলেস, মানে এ কিন্তু ট্রান্সপারেন্ট ইন নেচার, হয় ক্লিয়ার নেচারের হয়, ঠিক আছে। এর মধ্যে কি থাকে, এর মধ্যে শুধু ডিএনএ থাকে, মাঝখানে সেন্ট্রাল পার্টে কি থাকে ডিএনএ থাকে, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে কি বলতো নিউক্লিওপ্লাজম। আর ক্রোমোপ্লাজমের মধ্যে কি থাকে, বলছে এখানে নাকি থাকে পিগমেন্টস থাকে, এখানে নাকি কি থাকে পিগমেন্টস থাকে, সেই পিগমেন্টস কে থাকার জন্যই কি নাম দেওয়া হয়েছে একে ক্রোমোপ্লাজম। কিন্তু এদের তো প্লাস্টিডই নেই, তাহলে পিগমেন্টস থাকবে কোথায়, এদের তো প্লাস্টিড নেই। আমরা তো শিখেছি যে প্লাস্টিডের পিগমেন্টই হয় ফটোসিনথেটিক পিগমেন্ট, কিন্তু এদের
প্লাস্টিডিনে। তাহলে কি রয়েছে বলছে এদের মধ্যে, কি বলছে ওই যে সেন্ট্রোপ্লাজম এরিয়া, আমি আঁকবো না, আচ্ছা চলো এঁকে দিচ্ছি, যে এইরকম কি রয়েছে, যে এদের যেটা সেন্ট্রোপ্লাজম, আমি একটু আমি হাত দিয়ে ভাগ করে নিই, এইটা হয়ে গেল তোমার সেন্ট্রোপ্লাজম, ছেড়ে দাও একে, এখানে কি আছে ডিএনএ আছে, এখানে এরকম করে ডিএনএ আছে, থাকতে দাও। আমরা আসছি কোন এরিয়াতে, আমরা আসছি তোমার যেটা ক্রোমোপ্লাজম, মানে যেটা পেরিফেরাল এরিয়া। এখানে কিছু এরকম ফ্ল্যাটেন্ড ডিস্ক লাইক স্ট্রাকচার আছে, ঠিক আছে, সিম্পল এগুলোকে ধরে নাও এরকম পর্দার মতন জিনিস আছে, শুধু মেমব্রেন, নাথিং এলস, ঠিক আছে, এরকম কিছু এরকম লম্বা লম্বা কিছু জিনিস আছে, ঠিক আছে, হ্যাঁ, কোনো অর্গানেলি নয়, এরা এইরকম টাইপের কিছু জিনিস আছে, ফ্ল্যাটেন্ড, কিছুগুলো ডিস্ক লাইক, ঠিক আছে, কিছুগুলো মেমব্রেনাস স্ট্রাকচার আছে, এদেরকে বলা হয় ল্যামেলি। কি বলা হয়, সরি, কি বলা হয় এদেরকে, ল্যামেলি। এই ল্যামেলিদের কি কেউ গাল ভরা নাম রেখেছিল, যার নাম দিয়েছিল কি থাইলাকয়েড। এর নট প্রপার থাইলাকয়েড নয়, একদমই থাইলাকয়েডটাকে ভেবে নিও না, এটা ট্রু থাইলাকয়েড নয়, কিন্তু এর নাম হচ্ছে কিন্তু ল্যামেলি, এর নাম কিন্তু হচ্ছে ল্যামেলি। এইরকম স্ট্রাকচার যেগুলো ছড়িয়ে আছে, ঠিক আছে, এগুলোকে আমরা ল্যামেলি বলি সাধারণত, এগুলোকে আমরা নরমালি ল্যামেলি বলেই বলি, যে এরকম স্তন্তুর মতন কিছু জিনিস এরকম ছড়িয়ে আছে, এরকম ছড়িয়ে আছে, এগুলোকে আমরা ল্যামেলি স্ট্রাকচার গুলো নাম দিই, ঠিক আছে। এই এখানে আর এখানে কেউ হয়তো যোগ করেছে, এগুলাকে আমরা নাম দিই হয় ল্যামেলি কিংবা ট্র্যাবেকিউলি, এরকম কিছু নাম দিই। তো এই সুতোর মতন জিনিস এগুলো, ঠিক আছে, যেগুলো ছড়িয়ে আছে, যেগুলোকে আমরা বলছি ল্যামেলি। কিন্তু এদের মধ্যে আমরা কি দেখবো, নাকি এদের মধ্যেই নাকি পিগমেন্টস গুলো আছে, তাই এদেরকে কেউ মানে শখে নাম রেখেছে থাইলাকয়েড, দে আর নট দ্য অ্যাকচুয়াল থাইলাকয়েড, ঠিক আছে, দে আর নট দ্য অ্যাকচুয়াল থাইলাকয়েড। যেগুলো আমরা প্লাস্টিডের মধ্যে কয়েন শেপেড স্ট্রাকচার পাই, সেগুলো থাইলাকয়েড ছিল, এরা থাইলাকয়েড নয়, এরা থাইলাকয়েড মেমব্রেনও নয়। থাইলাকয়েডের একটা মেমব্রেন আছে, ভেতরে লুমেন আছে, এরা কিচ্ছু থাকে না। এই ল্যামেলিগুলোকে কেউ নাম রেখেছে শখ করে, কি নাম, যে থাইলাকয়েড বলো, ঠিক আছে। এই ল্যামেলিগুলোর মধ্যেই অ্যাকচুয়ালি কি থাকে, পিগমেন্ট থাকে। তাহলে বলতে পারি যে ল্যামেলিনগুলোই হচ্ছে তোমার কি ফটোসিনথেটিক অ্যাপারেটাস। বোঝা গেছে, হয়েছে। চলো, এরপরে আরেকটা জিনিস পাওয়া যায়, এর সঠিক কাজ জানা যায়নি বা আমি পাইনি, এমনও হতে পারে, যে একটা জিনিস পাওয়া যায় যার নাম হচ্ছে পলিহেড্রাল বডি। কি নাম, পলিহেড্রাল বডিজ। যে এগুলো হচ্ছে কি বলছে, যে এগুলো নাকি সেন্ট্রোপ্লাজম রিজিয়নে পাওয়া যায়। এই সেন্ট্রোপ্লাজম রিজিয়নে কিছু ক্রিস্টালস পাওয়া যায়, পলিহেড্রাল বডির কিছু ক্রিস্টাল পাওয়া যায়, যেগুলোরও নাকি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হাই। আমরা বলেছিলাম মনে করো ফিউকোসান ভেসিকলস, এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হাই, যখন এর ভেতর দিয়ে লাইট পাস করে আসে তখন এগুলো চকচক করে। তো এরাও এই পলিহেড্রাল বডিজও কি করে, চকচক করে। হয়েছে, বোঝা গেছে। তাহলে এই গেল তোমাদের কি বলতো সেল স্ট্রাকচার সম্পর্কে একটা মিনিমাল আইডিয়া। এরপরে তুমি আরো পড়তে পারো, যে নরমালি হয়তো সায়ানোফাইসিয়ান হেটারোসিস্টার স্ট্রাকচার পড়তে পারো, তো ওটা তো আমার এখন কাজ নয়, ঠিক আছে। পলিহেড্রাল বডি আর দ্য ক্রিস্টালাইন গ্র্যানিউলস, ঠিক আছে, যাদের হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে, হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে, ঠিক আছে। এদের কাজ কি সঠিক জানা যায়নি, হ্যাঁ, এরা কি করে এটা সঠিক জানা যায়নি, কিন্তু কিছু পলিগোনাল আউটলাইনে সেন্ট্রোপ্লাজম রিজিয়নে কিছু পলিহেড্রাল বডিজ পাওয়া যায়। হয়েছে, এবার হতেও পারে যে আমি খুঁজে পাইনি পলিহেড্রাল বডিজের কাজ, হয়েছে, হ্যাঁ, আমি গুগল দেখে নিতে হবে, গুগলে হয়তো কিছু লেখা থাকতে হতেও পারে, আমি জানি না সেটা। হয়েছে, এতদূর অব্দি পরিষ্কার? কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন আছে? তাই তো, চল আমরা একটু রিপ্রোডাকশনটা যতটা হয় আমরা পড়ি, হ্যাঁ, আমি বলছি না যে পুরো রিপ্রোডাকশনটাই একদিনে শেষ করে দেবো, দরকার নেই, আমরা যতটা পারবো একটু রিপ্রোডাকশনটা পড়ে নি। দেখো, প্রথমে আমরা পড়বো যে এখানে নাকি তিন ধরনের তিন ধরনের বলছি, এখানে আমরা কি পড়বো, রিপ্রোডাকশন পড়ি। যে এখানে যে আমরা দেখেছি নরমালি যে অ্যালগিদের মধ্যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনও দেখা যায়, অ্যালগিদের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখা যায়, আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যালগিদের মধ্যে দেখা যায়। তবে এখানে এসে দেখতে পাবো যে না, এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা কিন্তু কমপ্লিটলি অফ, একদম পাওয়া যায় না। ভেজিটেটিভ রিপ্রোডাকশন পাওয়া যায়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পাওয়া যায়, সেক্সুয়াল রিপ্রোডাকশন একদম নেই। কিন্তু এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতন ইফেক্ট এনে দেয় একটা প্রসেস, যেটার নাম হচ্ছে কি বলতো, জেনেটিক রিকম্বিনেশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন তো তোমার জেনেটিক ভেরিয়েশন আনে, আর কিছু তো ওটার বিশেষত্ব নেই, ঠিক আছে। এটা কি করে, রিকম্বিনেশন।
এটা কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে যদি আমি জেনেটিক্যালি পার্থক্য করতে চাই, ঠিক আছে, আমি নাম্বারের ভিত্তিতে না, আমি যদি জেনেটিক্যালি পার্থক্য করাতে চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে একটাই প্ল্যান্ট বডি এনগেজড, ঠিক আছে, বা একটাই বডি এনগেজ, সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনে হতে পারে যে দুটো বডি এনগেজ, সেখানে হতে পারে যে দুটো বডি এনগেজ, আবার এমনও হতে পারে একটা বডি এনগেজ। তো ব্যাপারটা যাই হোক, সেক্সুয়াল রিপ্রোডাকশনে দেয়ার ইজ এ চান্স যেখানে কি আসবে জেনেটিক ভেরিয়েশন আসার সম্ভাবনা আছে, রিকম্বিনেশন হতে পারে, ঠিক তো। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে প্রপারলি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, কিন্তু একটা স্পেশাল টাইপের জিনিস হয় যেটাকে জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। যেটাকে কি বলা হয়? জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। ব্যাকটেরিয়াদেরও একদম সেম এইরকম জিনিস তৈরি হয় যেটাকে জেনেটিক রিকম্বিনেশন বলে। তার জন্য ব্যাকটেরিয়ারা কিন্তু তিনটি সফিস্টিকেটেড প্রসেস দেখায়। কে প্রসেসগুলোর নাম বলতে পারবে? কে প্রসেসগুলোর নাম বলতে পারবে? যে প্রসেসগুলোর কথা বললাম, তিনটি সফিস্টিকেটেড প্রসেস দেখায়। কে প্রসেসের নাম বলতে পারবে ব্যাকটেরিয়াদের জেনেটিক রিকম্বিনেশনের? ঠিক আছে, কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। এদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, এরা একটু অন্যরকম। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন দেয়, আমি জানি না পরে মনে থাকবে না ভুলে যাব। এই জেনেটিক রিকম্বিনেশন আবিষ্কার করেছিল এইচ.ডি. কুমার। কে করেছিল? এইচ.ডি. কুমার। এটা থেকে কিন্তু প্রশ্ন দেয় যে কে করেছিল সায়ানোফাইসিয়ানদের। এটা একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট। সে কি করেছিল? এই সায়ানোফাইসিয়ানদের জেনেটিক রিকম্বিনেশন তিনি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, ডিসকভার করেছিলেন। তো চলো, তো আমরা কোনখানে ফোকাস করব? ভেজিটেটিভ রিপ্রোডাকশন এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অনেক রকমের ব্যাপার আছে, অনেক শর্ট কোশ্চেন আসার জায়গা রয়েছে, ঠিক আছে। চলো, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এটা নিয়ে একটা কথা বলবো। এটা নিয়েও জানো তো দ্বন্দ্ব আছে, যেটাকে রিপ্রোডাকশন বলবো না এটাকে মাল্টিপ্লিকেশন বলবো, এটা নিয়েও দ্বন্দ্ব আছে। চলো, এই দ্বন্দ্ব এখন যাব না, সময় নষ্ট করে লাভ নেই। চলো আমরা সেল ডিভিশন পড়বো। কি পড়বো? সেল ডিভিশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন পড়ছি, কি পড়ছি আমরা? ভেজিটেটিভ রিপ্রোডাকশন পড়ি। ভেজিটেটিভ সেল ডিভিশনকে এটাকে কি বলা হয়? ফিশন বলা হয়। কি বলা হয়? ফিশন। এটাও আবার ব্যাকটেরিয়ার সাথে মিল রয়েছে, এটাও ব্যাকটেরিয়ার সাথে মিল রয়েছে যে সেল ডিভিশন করে রিপ্রোডাকশন করে, ঠিক আছে। যেরকম ব্যাকটেরিয়ারা করতে পারে, ফিশন দেখায়, বোঝা গেছে, ব্যাকটেরিয়াল ফিশনের মতন ব্যাপার। দেখো, আমি সোজা সোজা কথা বলি যে এটা একটা অর্ডার দেখায় যার নাম হচ্ছে ক্রুকক্কেলিস, যার নাম হচ্ছে ক্রুকক্কেলিস। এই অর্ডারটার মধ্যে বেশিরভাগটাই নাকি ইউনিসেলুলার সায়ানোফাইসিয়ান মেম্বার্স রয়েছে, ইউনিসেলুলার অ্যালগি রয়েছে, যার মধ্যে আমি একটা অ্যালগির নাম লিখে দিচ্ছি, ঠিক আছে, যার নাম হচ্ছে গ্লিওকিপস ক্যাপসা। গ্লিও ক্যাপসা। এই গ্লিও ক্যাপসা এ নাকি কি করে? সেল ডিভিশন করে কি করে? সে নাকি কি করে, এরকম একটা সেল ছিল, একটা সেল থেকে মাঝখানে কি হয়, এরকম মাঝখানে এরকম আমি যেরকম আঁকলাম সেরকম হয় না, মাঝখানে কনস্ট্রিকশন হয়, মাঝখানে কি হয়, এরকম কনস্ট্রিকশন হয়, এবং সেটা কি হয়, সে পেরিফেরি থেকে সেন্টারের দিকে যে কনস্ট্রিকশনটা হয়, সেই কনস্ট্রিকশনটা এন্ড হয় এবং দুটো সেল তৈরি করে। দুটো কি তৈরি করে? সেল তৈরি করে। দিস ইজ সেল ডিভিশন অর ফিশন, ঠিক আছে। সেকেন্ড যেটা বলবো তার নাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। খুব সহজ সহজ জিনিস পড়ো, এই ফ্র্যাগমেন্টেশন নিয়ে একটু ডিটেলে বলবো, হ্যাঁ, একটু এখানে অনেক শর্ট কোশ্চেন আছে। ফ্র্যাগমেন্টেশন দেখো, ফ্র্যাগমেন্টেশন কি বলছে? দু রকমেরই হয়। যারা কোলোনিয়াল মেম্বার্স হয় তাদের ক্ষেত্রেও ফ্র্যাগমেন্টেশন দেখতে পাই আমরা, আর যারা ফিলামেন্টাস হয় তাদের ক্ষেত্রে তো আমরা এটা একদম ফিলামেন্টাসদের জন্য এটা আইডিয়াল একটা প্রসেস, ঠিক আছে। যারা ফিলামেন্টাস হয় তাদেরও দেখতে পাই, আর যারা নন ফিলামেন্টাস মানে যারা কোলোনিয়াল হয় ওদের ভাষায়, তারাও নাকি এরকম ফ্র্যাগমেন্টেশনে পার্টিসিপেট করে, মানে ফ্র্যাগমেন্টেশন দিয়ে তারা ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখায়। তো সবার প্রথমে চলে আসি আমি যারা কোলোনিয়াল মেম্বার। আমি একটু আগেই বললাম কলোনি হ্যাভিং নো ডেফিনিট শেপ, নাম দিয়েছিলাম কি? মাইক্রোসিস্টিস। খুব গুরুত্বপূর্ণ অ্যালগি। এ কি করে? এ হচ্ছে চিফ, যে মানে একদম প্রধান, যে কি করে বলতো? অ্যালগাল ব্লুম ক্রিয়েট করে, তাই এর নামটা বারবার বলছি, মনে রাখবে। মাইক্রোসিস্টিস অ্যাকুয়া ফেমিনা, বারবার বলছি, নামটি মনে রাখবে। তো এই যে কোলোনিয়াল মাইক্রোসিস্টিস আছে, এ কি করে? ফ্র্যাগমেন্টেশন করে, যে পুরো কলোনিটাই হাফ হাফ হয়ে যায় কোনো কারণে, ওয়াটার কারেন্টে হাফ হাফ হয়ে এইখানে একটা কলোনি, এখানে একটা কলোনি, এটা একটা কলোনি তৈরি করলো, এটা একটা কলোনি তৈরি করলো, ঠিক আছে। নামটি শুধু মনে রাখবে, এর থেকে ডিটেল আমি তোমাদেরকে এখন পড়ানোর মানে সময় নয়। এরপরে চলে আসছে আমরা ফিলামেন্টাস। দেখো, ফিলামেন্টাসদের মধ্যে আমরা দেখতে পাবো যে কি রয়েছে, দু রকমের জিনিস দেখতে পাবো। যে মেকানিক্যাল মিনস হতে পারে, যে কি রয়েছে, কোনো মেকানিক্যাল মিনস এর জন্য কি হয়েছে, মেকানিক্যাল মিনস এর মধ্যে আমি বলে দিচ্ছি কি জিনিস, যে মেকানিক্যাল মিনস এর জন্য কি হয়েছে, ফিলামেন্টটা ব্রেক করে গেছে বা ফিলামেন্টটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। হতে পারে কোনো ওয়াটার কারেন্ট, ওয়াটার কারেন্টই হচ্ছে একদম প্রধান জিনিস যে কি করে ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা করায়, ঠিক তো। প্রচুর জলের বেগ, ওয়াটার জলের স্রোত,
আরেকটা জিনিস হতে পারে যে অ্যানিমাল বাইট, খুব কিছু ছোট ছোট অ্যানিমালস রয়েছে যারা যদি কামড়ে দেয় তখন কিন্তু কি হতে পারে, বা ছিঁড়ে দিল তখন কিন্তু কি হতে পারে, ফ্র্যাগমেন্টেশন। মানুষও হতে পারে যে আমি তলায় যে শ্যাওলা ছিঁড়ে ছড়িয়ে দিলাম, তো যে যেদিকে গেল যা, প্রত্যেকটা জায়গা থেকে একটা করে কি হবে, নতুন কি হবে, সেল ডিভিশন করে নতুন আর একটা করে ফিলামেন্ট হবে। দেখো এটা তো খুব সহজ জিনিস ছিল। এর পরে যেটা বলবো তার নাম হচ্ছে বাই হরমোগনস। কি বলছি? বাই হরমোগনস। মন দিয়ে বোঝো এটা, যে হরমোগনস দিয়ে হয়। হরমোগনস কি তোমাদেরকে আমি বললাম যে কি বলছে, হরমোগনস হচ্ছে সেগমেন্ট। হরমোগনস হচ্ছে কি সেগমেন্ট। সেগমেন্ট মানে কি, যে এইরকম একটা কি রয়েছে, সিদ রয়েছে, সিদের ভেতর বলছে যদি আমাদের ট্রাইকোনটা ব্রেক করে যায়, ট্রাইকোনটা যদি ব্রেক করে যায়, তাহলে ওই ফ্র্যাগমেন্টেড যে ট্রাইকোম ইনসাইড দ্য সিড ইজ কল্ড কি বলতো, হরমোগনস। তাইলে এইখান থেকে এতটা আমি এরকম করে আঁকছি, দেখো যে এইখান থেকে এতটা একটা হরমোগন, এখান থেকে এতটা একটা হরমোগন, এখান থেকে এতটা একটা হরমোগন, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে হরমোগনস আর দ্য সেগমেন্টস, ঠিক আছে, ইনসাইড দ্য সিড, সেগমেন্টস অফ ট্রাইকোম ইনসাইড দ্য সিড। তাহলে প্রত্যেকটা সেগমেন্টস কে কি বলবো, একটা হরমোগনস বলবো। এই হরমোগনস গুলো কি দেখায়, হরমোগনস গুলো একটু বদগুণ আছে। এ নাকি কি দেখায়, ক্রিপিং মুভমেন্ট দেখায়। এ নাকি কি দেখায়, ক্রিপিং মুভমেন্ট দেখায়। আমি আরো বলছি, সায়ানোফাইসিয়ান মেম্বারসদের কোনো মটিলিটির রিপোর্ট আজ অবধি নেই, ঠিক আছে, অ্যামিবয়েড মুভমেন্টেরও রিপোর্ট আজ অবধি নেই, কিন্তু দেশও ক্রিপিং মুভমেন্ট, অনলি শুধু হরমোগনিয়া। এরা কি দেখায় নাকি ক্রিপিং মুভমেন্ট। এরা কিন্তু একটা সেল নয়, এরা কিন্তু একটা কি বলতো সিরিজ অফ চেন অফ সেলস, ঠিক আছে, তারা ক্রিপিং মুভমেন্ট দেখায়। তাই এদেরকে না আমরা ওই মোটিলিটির মধ্যে আর ধরবো না, ঠিক আছে, কিন্তু এরা ক্রিপিং মুভমেন্ট দেখে। ক্রিপ করা মানে আশা করি বোঝো, ঠিক আছে, হ্যাঁ, ক্রিপ করা মানে হামাগুড়ি দেওয়া, এই ক্রিপিং মুভমেন্ট দেখায়। তো ওটা বোঝাতে চেয়েছে। তো এবার বলছে যে হরমোগনস গুলো নাকি কি হয়, সেপারেট হয়, এবং প্রত্যেকটা হরমোগন থেকে একটা করে নতুন ফিলামেন্ট হয় বাই সেল ডিভিশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। কিন্তু বক্তব্য হচ্ছে আমাদেরকে পড়তে হবে যে হরমোগন কেন তৈরি হয়। ঠিক আছে, দেখো বলছে হরমোগন দু কারণে তৈরি হতে পারে। একটার কারণ বলছে কি, যে হরমোগন কি কারণে তৈরি হতে পারে, যে হরমোগন বলছে যদি ইন্টার ক্যালারি হেটারোসিস থাকে। এটারও কি জিনিস বলবো, যে ইন্টার ক্যালারি যদি কি থাকে, ইন্টার ক্যালারি কি থাকে, যদি হেটারোসিস্ট থাকে, একটা কারণে হতে পারে। আর কি বলছে, যদি নেক্রিডিয়া ফরমেশন হয়। কি ফরমেশন হয়, নেক্রিডিয়া ফরমেশন হয়। দুটোই বাবা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শোনো। বলছে হেটারোসিস্ট বলে আমরা একটা স্পেশাল সেল পড়বো, যেটা নাকি ম্যাক্সিমাম সায়ানোফাইসিয়ান অ্যালগি এই হেটারোসিস্ট শো করে, ম্যাক্সিমাম, সবাই বলিনি হ্যাঁ। তো হেটারোসিস্ট হচ্ছে একটা স্পেশালাইজড সেল, যে নাকি কি করে, রিপ্রোডাকশনেও পার্টিসিপেট করে, যে নাকি কি করে, নাইট্রোজেন ফিক্সেশনও করে, এর অনেক রকমের কাজ আছে। তো বলছে যদি ইন্টারক্যালারি হেটারোসিস্ট হয়, মনে করে এই রকম সেলস আছে, বোঝা গেছে, এই রকম সেলস আছে, চেন অফ সেলস মানে ট্রাইকোম রয়েছে, ঠিক আছে, চলো এরকম ট্রাইকোম রয়েছে, এইরকম ট্রাইকোম রয়েছে। হঠাৎ করে কি হলো, যে এই সেলটা কি হয়ে গেল, হেটারোসিস্টে মডিফাইড হয়ে গেল, এই সেলটা কি হয়ে গেল, হেটারোসিস্ট হয়ে গেল। তাহলে এই পজিশনটাকে বলা হয় যে ইন্টারক্যালারি হেটারোসিস্ট। আবার এমনও হতে পারে যে হেটারোসিস্ট তোমার কি হচ্ছে, টার্মিনাল আছে, বা এমন হতে পারে হেটারোসিস্ট বেসাল আছে। আমার বেসাল এবং টার্মিনাল হেটারোসিস্ট নিয়ে কাজ নেই, আমরা কোথায় আসছি, ইফ হেটারোসিস্ট পয়েজড অন দ্য ইন্টারক্যালারি পজিশন, তখন কি হয়, যে হেটারোসিস্ট যখনই তৈরি হয়ে যায় না, যে হেটারোসিস্ট কি করে বেশিরভাগ ক্ষেত্রে, যে তার অ্যাডজাসেন্ট সেল তার সাথে নাকি সে কানেকশনকে অফ করে দেয়। কারণ এর মধ্যে নাকি একটা ইনঅক্সিজেনিক এনভায়রনমেন্ট তৈরি হয়, মানে O2 বিহীন একটা এনভায়রনমেন্ট, যার মধ্যে অক্সিজেন থাকবে না। সেজন্য কি করে দেয়, বাকি যে সেলের সাথে, মানে এর আশেপাশে যে সেলস গুলো রয়েছে তার সাথেও কানেকশনকে কেটে দেয়। এর ফলে কি হয় জানো, এর ফলে এই যে গোটা যে অ্যাটাচমেন্টটা, যে হেটারোসিস্ট যে জায়গায় আসে, তার পাশের যে সেলগুলোই, তার পাশের সেলের সাথে এর যে আঠাটা বা এর যে চিটটা, সেটা কি হয়ে যায়, লুজ হয়ে যায়। ঠিক তো? তাহলে এই যে হেটারোসিস্ট যেখানে যেখানে আছে, তার মানে সেই জায়গাগুলো হচ্ছে কি বলতো, লুজ পয়েন্ট। সেগুলো কি বলতো, লুজ পয়েন্ট। সে কি করেছে, তার অ্যাডজাসেন্ট সেলের সাথে কানেকশনকে অফ করে রেখেছে। কেন অফ করে রেখেছে, তার কারণ আমরা পরে ডিটেলে পড়বো। শুধু এখন বললাম যে ওর ভেতরে নাকি অক্সিজেন বিহীন এনভায়রনমেন্ট চাই, অক্সিজেন ওর ভেতরেও রাখবে না। তো সেই জন্য পাশের কোষ থেকে পাশে অক্সিজেন চলে আসে, যদি অক্সিজেন চলে আসে বাকি বন্ধ করে দাও,
তাহলে হেটারোসিস্ট ইজ দ্য মানে কি বলবো প্লেস যেটা কি করে লুজ কানেকশন বা লুজ পয়েন্টকে মেনশন করে। তাহলে ওই জায়গা থেকে কি হয়ে যায় ফিলামেন্টটা কেটে যায়। তাহলে এই দিকে একটা পার্ট চলে এলো, দেখো এই পার্টটা চলে এলো, এই পার্টটা চলে এলো, হেটারোসিস্ট হয়তো নিয়েই আরেকজন গেল ওই দিকে আরেকটা পার্ট। তাহলে এইভাবে কি তৈরি হয় বলতো হরমোগোনিয়া ফরমেশন হয় ইফ যদি কি থাকে ইন্টারক্যালারি হেটারোসিস্ট থাকে। আর যদি মাথায় হেটারোসিস্ট থাকে তাহলে জান না হেটারোসিস্ট ছেড়ে বাদ চলে যায়, আমার কোনো অসুবিধা নেই, যদি বেঁচে থাকে বাদ চলে যাক, বাকি ট্রাইকোমটা কিন্তু ঠিক থাকবে। ইন্টারক্যালারিতে হলে ও কি করার ক্ষমতা আছে, ও ট্রাইক্রোমটাকে কি করে দিতে পারে, সে লুজ পয়েন্টে মানে যেখানে কানেকশনটা কি থাকে লুজ থাকে সেই জন্য কি হয় তোমাকে ও কেটে দিতে পারে। বোঝা গেছে? হয়েছে। এবার নেক্রিডিয়া ফরমেশনটা কি, নেক্রিডিয়া জিনিসটা কি, এই নেক্রিডিয়ার আরেকটা নাম আছে, ঠিক আছে, এর নাম হচ্ছে সেপারেশন ডিস্ক। কি বলা হয় সেপারেশন ডিস্ক, অনেকে বলে ইন্টারক্যালারি সেপারেশন ডিস্ক, আমি লিখে দিচ্ছি ইন্টার সরি ইন্টারক্যালারি ও সেপারেশন ডিস্ক। না না, আমি হরমোগোনিয়া সৃষ্টি হওয়ার কারণ হিসেবে বললাম হেটারোসিস্ট যদি ইন্টারক্যালারি পজিশনে থাকে। হেটারোসিস্ট কেন হয় সেটা পরে বলবো, ঠিক আছে, কেন হয় হয়তো আমি বলতে পারবো না, কিন্তু কি করে সেটা বলতে পারবো। বোঝা গেছে? হেটারোসিস্ট যদি থাকে তাহলে সেই পয়েন্টটা লুজ কানেকশন, কথাটা বোঝা গেছে? সেই দিকে তুমি কি করতে পারো ছিঁড়তে পারো, মানে সেই সেই পয়েন্ট থেকে ব্রেকেজ হতে পারে, কারণ ওর কানেকশন কি হয়ে গেছে কেটে গেছে। বোঝা গেছে? আচ্ছা চলো, ইন্টারক্যালারি সেপারেশন ডিস্ক এটা কি রকমের জিনিস, দেখো এইরকম এই যে ইন্টারক্যালারি হেটারোসিস্ট যদি থাকে এটা নষ্টকে দেখতে পাওয়া যায় ক্লাসিক্যালি। হ্যাঁ, বই উদাহরণ দেওয়া আছে তাই বললাম যে ইন্টারক্যালারি হেটারোসিস্ট দ্বারা কি হয় হরমোগোনিয়া ফরমেশন তুমি দেখতে পাবে নষ্টকে। হয়ে গেছে। চলো এরপরে আমি বলছি ফরমেশন অফ সেপারেশন ডিস্ক। এটা কি, যে এইরকম কি রয়েছে ট্রাইক্রোম রয়েছে, এরকম মনে করে কি রয়েছে সিদ রয়েছে, সিদের ভেতরে কি রয়েছে ট্রাইক্রোম রয়েছে, রয়েছে থাক। হঠাৎ করে কি হলো মাঝের কোনো একটা সেল, হঠাৎ করে মাঝের কোনো একটা সেল ব্রেক করে গেল, মানে সে কি হয়ে গেল ডেথ হয়ে গেল। ধরে নিচ্ছি এই যে সেলটা আছে এই সেলটার কি হয়ে গেল ডেথ হয়ে গেল, ঠিক আছে, এই সেলটার ডেথ হয়ে গেল, কোনো ইন্টারক্যালারি বা মাঝের কোনো একটা সেলের ডেথ হয়ে গেল। চলো মুছে দিই। তাহলে এই জায়গায় যদি ডেথ হয়ে যায় তাহলে কি ঘটবে, যে মিউসিলেজ যেটা ছিল সে এই জায়গায় ঢুকে যাবে, সে এই জায়গায় ঢুকে যাবে, ঠিক আছে, এবং কি হবে এই যে সেল তার আশেপাশে দুটো সেল, একটাকে দিচ্ছি মনে করে এ নাম দিচ্ছি, একটাকে বি নাম দিচ্ছি, ঠিক আছে, এই দুটো সেল বালজ আউট করে যাবে, এরকম বালজ আউট করে যাবে, নিয়ে দেখতে কেমন লাগবে জানো, যে ছিল আমার এইরকম মনে করে সেলস গুলোকে আঁকছি, আমি এইরকম সেলস গুলোকে আঁকছি, তাহলে একটা এ সেলটা এইরকম করে গেছে, এটা হলো আমার এ সেল, এখানে মাঝখানে সেলটা ছিল যেটা আর নেই, আর এখানে কি আছে মনে করো বি সেল, এটা হচ্ছে বি সেল, এটা হলো তোমার বি সেলটা। তাহলে এই যে দুটো সেগমেন্ট তৈরি হলো এ আর বি এর মাঝখানে কিন্তু কি আছে বলতো মিউসিলেজ ভরা আছে, এর মাঝখানে একটা সেল ছিল, এর মাঝখানে একটা সেল ছিল, ধরে নাও ওই মাঝখানে সেলটার নাম দিয়েছিলাম সি, ধরে নাও, আর সি নেই, সি মরে গেছে, ঠিক আছে, সি তার টার্জিডিটি লস করেছে, এবং যেহেতু ওই জায়গাটা মরে গেছে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাহলে এ কি হয়ে গেছে তার যে টার্জিড প্রেসার বা টিপি টার্গার প্রেসার বলি আমরা, সেইটা বাড়িয়ে সে কি হয়ে গেছে ওদিকে ফুলে গেছে, বি এদিকে ফুলে গেছে, ফাঁকা জায়গা পেয়েছে একটু দখল করার চেষ্টা করেছে, এটা সবার ধর্ম, বুঝেছো তো, হ্যাঁ, দখল করার চেষ্টা করেছে। তো এই যে স্ট্রাকচারটা, এই যে মাঝখানের স্ট্রাকচারটা, এই যে মাঝখানে যে সেলটা মরে যে জায়গাটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি নেক্রিডিয়া, কি বলি নেক্রিডিয়া, যদি প্লুরালে বলি বা ইংরেজি মানে ইয়েতে বলবো নেক্রিডিয়াম। এটাকেই বলা হয় ইন্টারক্যালারি সেপারেশন ডিস্ক, ঠিক আছে, এটা কেমন শেপের হয় বাই কনকেভ শেপের হয়, কি হয় বাই কনকেভ শেপের হয়, বোঝা গেছে, যে দুদিক দিয়ে দ্বি অবতল, এদিক দিয়েও অবতল এদিক দিয়েও অবতল, আর এ হয়ে গেছে কনভেক্স, বি এরও একটা এন্ড হয়ে গেছে কনভেক্স, তাহলে এইটা হচ্ছে নেক্রিডিয়াম বা নেক্রিডিয়া, বা এটাকে ইন্টারক্যালারি সেপারেশন ডিস্ক বলা হয়। এটা ক্লাসিক্যালি দেখতে পাওয়া যায় অসিলেটোরিয়াসি ফ্যামিলিতে, পুরো অসিলেটোরিয়াসিতে, বা সিম্পলি লিখে রাখো অসিলেটোরিয়া। কোথায় দেখতে পাওয়া যায় অসিলেটোরিয়াতে দেখতে পাওয়া যায়, বোঝা গেছে, কোথায় দেখতে পাওয়া যায় অসিলেটোরিয়াতে দেখতে পাওয়া যায়। চলো এরপরে, আচ্ছা চলো আমি আজকে তোমাদেরকে ইয়েটা পড়িয়ে দিচ্ছি শুধু
কি বলো তো অ্যাসেক্সুয়ালটা পড়িয়ে দিয়েছে, মানে ভেজিটেটিভটা পড়িয়ে দিয়েছি। পরের দিন আমরা অ্যাসেক্সুয়াল ছোট্ট একটু পার্ট আছে একটু বলবো, আর যদি তোমাদের যদি ওই ইয়েটা সম্পর্কে কোনো অসুবিধা থাকে কি বলো তো ওই যেটা তোমাকে ইকোনমিক ইম্পর্টেন্স সেটা সম্পর্কে কিছু বলে দেবো, হয়েছে? চলো তাহলে এইটা হয়ে গেল আমার তোমার কি ফরমেশন, হরমোগোনিয়া ফরমেশন, মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ। এরপরে যেটা পড়বো তার নাম হচ্ছে কি বলো হরমোস্পোর, ঠিক আছে? কি নাম? হরমোস্পোর। হরমোস্পোর জিনিসটা কি বলছে যে আমি প্রথমে বলি যে একটা জায়গায় দেখা যায় যেটার নাম হচ্ছে ওয়েস্টিয়েল্লা ল্যানোসা। ওয়েস্টিয়েল্লা ল্যানোসা আসতে পারে পরীক্ষায় দাগ দিয়ে। কি বলছে যে কি আছে তোমার ফিলামেন্টাস ব্রাঞ্চড, কি ফিলামেন্টাস একই রকম, ফিলামেন্টাস অ্যাজ ওয়েল অ্যাজ একই ব্রাঞ্চড। এর কোনো একটা ব্রাঞ্চ মনে করে এরকম রয়েছে, তো এরকম একটা ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চটা মনে করে এরকম, এর টার্মিনাল কিছুগুলো সেল, ব্রাঞ্চটার দ্য টার্মিনাল সাম অফ দ্য টার্মিনাল সেল কি হলো হঠাৎ করে তারা প্রচুর পরিমাণে খাবার দাবার জড়ো করে তারা কি হলো একটা একটা সিদ দ্বারা বা একটা একটা ওয়াল দ্বারা, থিক ওয়াল দ্বারা নিজেকে সারাউন্ড করে নিল। তারা কি হয়ে গেল পিগমেন্টেড হয়ে গেল, এদের কালার চেঞ্জ হয়ে গেল, এই জায়গার কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এর মধ্যে কিন্তু অনেকগুলো সেলস রয়েছে, একটা সেল নয়, এর মধ্যে অনেকগুলো সেলস রয়েছে, ঠিক আছে? যারা কি হলো নিজেদেরকে থিক ওয়াল দ্বারা ইনভেস্ট করে নিল, ঠিক আছে? যারা কি করলো, যাদের পিগমেন্টেশন হলো, আলাদা কালার হলো, প্রচুর পরিমাণে তারা কি জমা করে নিল, রিজার্ভ ফুড জমা করে নিল, এদের নাম হচ্ছে কি বলতো হরমোস্পোর, বা একে অনেকে কি বলে বলতো হরমোসিস্ট বলে। কি বলে একে? হরমোসিস্ট, ঠিক আছে? এরা কি হবে খসে পড়বে, এবং খসে পড়ার পর এদের থেকে নতুন কি হবে, এদের থেকে নতুন ফিলামেন্ট হবে, বোঝা গেছে? এরপরে নেক্সট আসছে যার নাম হচ্ছে যে প্ল্যানোকক্কি। জাস্ট মানে ইট ইজ মানে কি বলবো, ইট ইজ ইন কানেকশন উইথ দ্য হরমোস্পোর, যার নাম হচ্ছে কি প্ল্যানোকক্কি, ঠিক আছে? প্ল্যানোকসি বলা উচিত। দেখো এটা কোথায় দেখা যায় সবার আগে বলি, ডেসমোসাইফনে। কোথায় দেখতে পাওয়া যায়? ডেসমোসাইফন। আমরা কিছু মেম্বারস পড়বো যেমন ডেসমোসাইফন, কেমিসাইফন, স্টিকোসাইফন, এই নামগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো বলছে এখানেও নাকি হরমোস্পোরই তৈরি হয়, কিন্তু এই হরমোস্পোরটা কি রকম হয়? সিঙ্গেল সেলড। কি হয়? সিঙ্গেল সেলড। আমি এই জন্যই তোমাদের ওই জায়গাটা স্ট্রেস দিলাম যেখানে কিন্তু অনেকগুলো সেল রয়েছে, যে কি হচ্ছে মেনি সেল, মেনি সেল স্ট্রাকচার, এটা কিন্তু হরমোস্পোরটা। আর এটা কিন্তু সিঙ্গেল সেল স্ট্রাকচার, যেটাকে আমরা কি নাম দেবো? প্ল্যানোকক্কি, নাথিং এলস। এরপরে চলে যাও পামেলা স্টেজ। হ্যাঁ কি স্ট্রাকচার? হ্যাঁ 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 রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি কোথায় বলো তো? পামেলা স্টেজ। কোথায়? পামেলা স্টেজ। প্রথমেই বলি এটা কোথায় দেখা যায়, ঠিক আছে? এটা অ্যানাবিনাতে দেখা যায়। কোথায় দেখা যায়? অ্যানাবিনাতে দেখা যায়। যে কি হয় ডিউরিং আনফেভারেবল কন্ডিশন, অ্যানাবিনা হচ্ছে ফিলামেন্টাস, বুঝলে? ট্রাইকোম রয়েছে, যে ট্রাইকোমের যে সেলগুলো সেটা সেপারেট হয়ে সবাই একসাথে এরকম একটা মিউসিলেজিনিয়াস এনভেলাপে তারা কি থাকে? এনভেলাপ থাকে। এই স্টেজের নাম হচ্ছে পামেলা স্টেজ, ঠিক আছে? আমি আরো বলছি এটা কিন্তু আনফেভারেবল কন্ডিশনের গল্প, মানে এরও টেম্পোরারি টাইপের দেখায়, ঠিক আছে? এরও টেম্পোরারি টাইপের দেখায়, হ্যাঁ? তাহলে এটার নাম হচ্ছে পামেলা স্টেজ। যে অন কি বলবো অনসেট অফ ফেভারেবল কন্ডিশনে প্রত্যেকটা সেল থেকে একটা করে ফিলামেন্ট তৈরি হয়, প্রত্যেকটা সেল থেকে একটা করে ফিলামেন্ট তৈরি হয়। এমনও হতে পারে একটা করে সেলও থাকতে পারে, সেলের সেগমেন্টও থাকতে পারে, মানে এমনও ঘটনা থাকতেই পারে এমনি এমনি যে তিনটা চারটা করে সেগমেন্ট হয়ে গেল, বোঝা গেছে? হ্যাঁ, তারা অ্যামরফাস একটা জিলাটিনিয়াস ম্যাট্রিক্স সিক্রেট করে, তারা যাতে তাদের থেকে জলমল কেউ চা চুষে নেয় সেই জন্য ওইরকম ভাবে তারা থাকে। তো ফেভারেবল কন্ডিশন অনসেটে তারা বেরিয়ে যায়, বুঝছে? আমরা পরের দিন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়বো। আচ্ছা আজকে হয়ে গেলে হয়েও যেত এমন কিছু নয়, কিছুগুলো আছে যেমন অ্যাকাইনেট আছে, এক্সোস্পোর আছে, এন্ডোস্পোর আছে, হেটেরোসিস্ট আছে, এগুলো আমরা পড়বো। আচ্ছা ন্যানোসাইটস আছে, এগুলো আমরা পড়ে আমরা অ্যালগিকে শেষ করব, ঠিক আছে? একটু কি বলে দেবো না থাকবে? বলবো? চলো তাহলে একটু বলেই দিই আমি, ঠিক আছে? না তাহলে শেষ হয়ে গেলে ভালোই হবে আমাদের একদিক দিয়ে। চলো
চলো এরপরে আমরা পড়ছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো এরপরে আমি আসছি অ্যাসেক্সুয়াল, কোথায় গেল, এরপরে আসছি আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল না না, তোমাদের তো আমি জেনেটিক রিকম্বিনেশনও বলবো, তাহলে হবে না। চলো দেখে নিই যতটুকু হয়। চলো দেখো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, প্রথমেই যার নাম বলবো তার নাম হচ্ছে অ্যাকাইনেট। কি নাম বলবো? অ্যাকাইনেট। ঠিক আছে, দেখো অ্যাকাইনেট এগুলো কি, যে এটা আমরা প্রথমেই জানি যে এগুলো হচ্ছে পেরিনেটিং অর্গান। ঠিক আছে, এটা হচ্ছে একটা পেরিনেটিং স্পোর। ঠিক আছে, যে এরা কোথায় দেখতে পাওয়া যায়, যারা হেটারোসিস্টাস মেম্বার হয় তাদেরই নাকি অ্যাকাইনেট ফর্ম হয়, যাদের কি হয়, হেটারোসিস্টাস মেম্বার হয়। ঠিক আছে, হেটারোসিস্টাস মেম্বার বাবা সবাই, একমাত্র একটা ফ্যামিলি যদি বাদ দিই সেখানে নাকি হেটারোসিস দেখতে পাওয়া যায় না, তার নাম হচ্ছে অসিলেটোরিয়েসি। একদম যতগুলো পারবে দাগ দিয়ে রাখো। ঠিক আছে, যতগুলো পারবে দাগ দিয়ে রাখো, যে এ হচ্ছে একমাত্র নন হেটারোসিস্টাস ফ্যামিলি। ঠিক আছে, বাকি প্রত্যেক ক্ষেত্রে হেটারোসিস দেখা যায়। ঠিক আছে, একমাত্র তোমাকে এটা প্রশ্ন দেয় যে কোন ফ্যামিলিতে তুমি হেটারোসিস দেখতে পাবে না, সেটার নাম হচ্ছে অসিলেটোরিয়েসি। তাহলে অ্যাকাইনেট কাদের দেখতে পাওয়া যায়, মিসকনসিভ হয়েও না, আমি বললাম যাদের হেটারোসিস থাকে, প্রত্যেকটা হেটারোসিস্টাস মেম্বারসদের তোমার অ্যাকাইনেট তৈরি হতে পারে। ঠিক আছে, অ্যাকাইনেট জিনিসটা কি, যে কোনো একটা ভেজিটেটিভ সেল কি করবে, সে প্রচুর পরিমাণে রিজার্ভ ফুডকে নেবে, রিজার্ভ ফুডকে নিয়ে একটা থিক ওয়াল সিক্রেট করবে, থিক ওয়াল সিক্রেট করে সে তার পিগমেন্ট চেঞ্জ হয়ে যাবে, তার কালার চেঞ্জ হয়ে যাবে, সে কি তৈরি করবে, একটা পেরিনেটিং স্পোর তৈরি করবে, যার নাম হচ্ছে কি বলতো, অ্যাকাইনেট। তো বলছে অ্যাকাইনেট যখন তৈরি হয়, এইরকম মনে করো অ্যাকাইনেট রয়েছে, সে অ্যাকাইনেট কি করে, নতুন যে থিক ওয়ালটা সিক্রেট করে সেটা ভেতরের দিকে সিক্রেট করে। সেটা কোন দিকে সিক্রেট করে, ভেতরের দিকে সিক্রেট করে, বোঝা গেছে? এই ভেতরের দিকের যে ওয়ালটা, সেই ওয়ালটাকে আমরা কি বলি, কি বলি, এন্ডোস্পোর। ভেতরের ওয়ালটাকে বলি এন্ডোস্পোর, আর বাইরের ওয়ালটাকে বলি এক্সোস্পোর। কি বলি, এক্সোস্পোর। ঠিক আছে, এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় কি, অ্যাকাইনেট। এরা নরমালি ইয়েলো থেকে ব্রাউন কালারের হয়, কি হয়, ইয়েলো থেকে ব্রাউন কালারের হয়। ঠিক আছে, ইয়েলো ব্রাউন কালারের নরমালি হয়। এ অন জার্মিনেশন এই প্রডিউস করে, কি বলতো, এ প্রডিউস করে তোমার নতুন প্ল্যান্ট। তবে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে যে আমরা দেখতে পারি, যে এই অ্যাকাইনেট অনেক সময় দেখা যায় যে একদম যেখানে হেটারোসিস্ট হয়েছে, হেটারোসিস্ট কি জিনিস এখন আমরা জানিই না, একদম যেখানে কি হয়েছে, হেটারোসিস্ট হয়েছে, তার একদম পাশেই কে হয়েছে বলতো, অ্যাকাইনেট হয়েছে। এটা দিয়ে আমরা অনেক সময় কিছু অ্যালগিকে চিনতে পারি। যেমন একটা অ্যালগির নাম বলছি, যার নাম হচ্ছে গ্লিওট্রিকিয়া, যার নাম হচ্ছে গ্লিওট্রিকিয়া। গ্লিওট্রিকিয়াতে একদম বেসে কি থাকে, হেটারোসিস্ট থাকে, আর তারপরেই আমরা কি পাই, নরমালি অ্যাকাইনেটকে পেয়ে যাই। কিন্তু কিছু কিছু আছে যেখানে অ্যাকাইনেট ইন্টারকালারই হতে পারে। ঠিক আছে, বা টার্মিনাল হতে পারে। ঠিক আছে, যেমন টার্মিনাল দেখতে পাওয়া যায় এনাবিনা, তো টার্মিনাল অ্যাকাইনেট দেখতে পাওয়া যায়। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিক। মানে তুমি যদি অ্যালগিকে মাইক্রোস্কোপে ফেলে দেখো, তাহলে তোমাদের এগুলো দেখতে, এগুলো তোমাদের বুঝতে সাহায্য করবে, আইডেন্টিফিকেশনে সাহায্য করবে। বোঝা গেছে? আমি এক কাজ করছি, আজকে এখানেই স্টপ করছি, না হলে আমি তো পড়িয়ে পুরোটাই দিতে পারি, তাহলে জেনেটিক রিকম্বিনেশনটা আর পড়ানো হবে না। ঠিক আছে, পরের দিন তাহলে ফ্রেশলি কি জেনেটিক এটা পড়িয়ে দেবো, না পরের দিন তোমরা সরাসরি জেনেটিক রিকম্বিনেশনটা একটু পড়ে নিতে পারবে? দেখো, হ্যাঁ, তাহলে জেনেটিক রিকম্বিনেশনটা যদি পড়ে নাও, তাহলে আমি পরের দিন একদম ব্রায়োফাইট শুরু করে দেবো। একবার পড়িয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। অসিলেটোরিয়াসি কি বললেন, এই মেম্বারে দেখা যায় এটা? হ্যাঁ হ্যাঁ, কি বললাম? অসিলেটোরিয়াসি মেম্বারটা কি বললেন? অসিলেটোরিয়াসি বললাম যে এটা হচ্ছে নন হেটারোসিস্টাস ফ্যামিলি। এখানে লিখো না, তোমরা আগে শুনে নাও, তখন গন্ডগোল করে নেবে। আমি কি বললাম, অ্যাকাইনেট হেটারোসিস্টাস যে মেম্বারস, তাদের মধ্যেই অ্যাকাইনেটটা দেখা যায়। আমি তোমাদেরকে বলছি সায়ানোফাইসিয়ান যে মেম্বারস গুলো রয়েছে সবাই হেটারোসিস্ট দেখায়। একটি মাত্র ফ্যামিলি যেখানে হেটারোসিস্ট অ্যাবসেন্ট, সেই ফ্যামিলিটার নাম হচ্ছে অসিলেটোরিয়েসি। ঠিক তো, এটা হচ্ছে একমাত্র নন হেটারোসিস্টাস ফ্যামিলি। মানে অবশ্যই ফিলামেন্টাস, হ্যাঁ অবশ্যই ফিলামেন্টাস। সবার হেটারোসিস্ট মানে কোনো কলোনিতে হেটারোসিস্ট দেখা যাবে, ইউনিসেলুলারে হেটারোসিস্ট দেখা যাবে, আমি এটা বলিনি। ঠিক আছে, একমাত্র এটা কি কি ফ্যামিলি, নন হেটারোসিস্টাস ফ্যামিলি, মাথায় থাকবে।
ঠিক আছে, দেখো জেনেটিক রিকম্বিনেশনে আমি বিশাল কিছু বলবো এরকম কিছু নয়। চলো এরপরে নেক্সট আমরা দেখছি বলো তো এন্ডোস্পোর। দেখো এন্ডোস্পোর জিনিসটা কি আমি একটু বলে দিই। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা কেমিসাইফনে দেখতে পাওয়া যায়, স্টিকোসাইফনে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ মানে একটা অর্ডার আছে যেটাকে কেমিসাইফোনালিস বলা হয়, সেই কেমিসাইফোনালিস অর্ডারে দু রকমের স্পোর দেখতে পাওয়া যায়। তো আমরা সেকেন্ড কি লিখছি? এন্ডোস্পোর। কি লিখছি আমরা? এন্ডোস্পোর। এটা সিম্পল তোমাদের যেরকম আমি ক্লিভেজ বলেছিলাম যে এইরকম মনে করি ইউনিসেলুলার মেম্বার রয়েছে, এর যে প্রোটোপ্লাস্ট রয়েছে এর প্রোটোপ্লাস্টে ক্লিভেজ হয়ে গেছে। ক্লিভেজ আমি পড়িয়েছিলাম জেনারেল পড়ানোর সময়, মনে করো। সেই ক্লিভেজ হয়ে গেছে, প্রত্যেকটা সেগমেন্ট মেটামরফোসড ইনটু এ সিঙ্গেল স্পোর। সিঙ্গেল স্পোর, বোঝা গেছে? একটা করে স্পোর তৈরি করেছে। তো এই স্পোর গুলোর নাম হচ্ছে কি? এন্ডোস্পোর। এই স্পোর গুলোর নাম হচ্ছে এন্ডোস্পোর। কোথায় দেখতে পাওয়া যায়? তোমার এই কেমিসাইফোনালিস পুরোটাতে দেখতে পাওয়া যায়। স্টিকোসাইফন তোমার কিসে দেখতে পাওয়া যায়? ডার্মোকাইপন এসবে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মাথায় থাকে যেন। ডার্মোকার্পা লিখে রাখো, ডার্মোকার্পা আমার নোটে আশা করি লিখে দেবো আমি। আর নাম হচ্ছে কি? স্টিকোসাইফন। আমার এত দূর লেখা হয়নি, নোটটা পেতে তোমাদের সময় লাগবে। হয়েছে? স্টিকোসাইফন হয়েছে। আমি চলে আসছি এক্সোস্পোর। কি লিখছি আমি? এক্সোস্পোর। হোয়াট ইজ এক্সোস্পোর? দেখো এক্সোস্পোর জিনিসটা কোথায় দেখতে পাওয়া যায় আগে দেখো। এক্সোস্পোর দেখতে পাওয়া যায় নাকি কেমিসাইফনে। কেমিসাইফন, কেমিসাইফন, স্টিকোসাইফন, ডার্মোকার্পা, এই সবগুলো হচ্ছে কেমোসাইফোনালিস অর্ডারের। ঠিক আছে, মাথায় রাখলে রাখো, না রাখলে ছেড়ে দাও। ঠিক আছে, দেখো এক্সোস্পোর জিনিসটা কি বলছে। এইরকম একটা সেল আছে, ঠিক আছে, এর মধ্যে প্রোটোপ্লাজম রয়েছে। প্রোটোপ্লাজমটা রয়েছে কি হলো, এরকম প্রোটোপ্লাজম রয়েছে। এর কি হয় বলো তো? সবার প্রথমে মাথা দিকটা কি হয়ে যায়? রাপচার্ড হয়ে যায়, এরকম হয়ে যায়। ছিল কি রকম? এইরকম ছিল, দেখো হয়ে গেল কি রকম? মাথাটা কেটে গেল। এরপর এইখান থেকে কি হয় নাকি, প্রোটোপ্লাস্টটা টুথপেস্টের মতন বাইরে দিকে বেরোতে থাকে, এরকম বাইরে দিকে বেরোতে থাকে। এবার আটার লই কেটেছো? রুটি বানানোর সময় দেখবে এরকম আটাটাকে লম্বা করা হয়, তাই তো? নিয়ে একটা করে লই কাটা হয়, এরকম করে হাত দিয়ে কেটে দিলাম, এরকম একটা গোল বাইরে বার করে দিলাম, আবার এখানে হাত দিয়ে কেটে দিলাম, একটা গোল বাইরে বার করে দিলাম। করেছো? করেছো তো, বা বোঝো তো জিনিসটা? এক্স্যাক্টলি সেম প্রসেসে, যে টুথপেস্টের মতন বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে, জিনিসটা প্রোটোপ্লাজমটা বাইরে দিকে এক্সিউড করছে, প্রট্রিউড করছে। সেই প্রট্রিউডেড পার্ট থেকে কি হয়? সেগমেন্ট কাট অফ হয়। কোনখানে কিরকম ভাবে? এক্সোজেনাসলি কাট অফ হয়। কেমন ভাবে? এক্সোজেনাসলি, যে বাইরে দিকে কাটছে, সেই জন্য এটার নামই দিয়ে দেওয়া হয়েছে এক্সোস্পোর। ওটা ভেতরে তৈরি হয়েছিল, নাম দিয়ে দেওয়া হয়েছিল এন্ডোস্পোর। এটা বাইরে তৈরি হচ্ছে, এটার কি নাম দিচ্ছি আমি? এক্সোস্পোর। কি নাম দিচ্ছি আমি? এক্সোস্পোর। বোঝা গেছে? হ্যাঁ, এরপরে আসছি আমি ন্যানোসাইটস। ন্যানোসাইটস পড়ো না পড়ো কোনো অসুবিধা নেই। বলছে ন্যানোসাইটসে কি হয় বলতো? ন্যানোসাইটসে কি হয়? ওই সেগমেন্টেশন হয়। ঠিক আছে, এইরকম একটা ইয়ে আছে যার মধ্যে ক্লিভেজ হয়, ক্লিভেজ হওয়ার পর সেগমেন্টেশন হয়। কিন্তু দুঃখের বিষয় যে সেগমেন্ট হওয়ার পর আমি তোমাদের বলেছিলাম যে এটা প্রচুর পরিমাণে জল খায়, এরা এনলার্জ হয়ে যায়, এই ছবিটা এত বড় হয়ে যায়, তাই তো? না, ন্যানোসাইটস এর ক্ষেত্রে কোনো এনলার্জমেন্ট ঘটে না। ঠিক আছে, ছোট 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 খন্ড, ওই টুকুনটাই খন্ড 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 হয়ে যায়, ওই অতটুকুন টুকুন স্পোর বেরোয়, এই ছোট ছোট স্পোর বেরোয়। সেজন্য নাম দেওয়া হয়েছে ন্যানোসাইটস। যে এখানে একটাই ঘটনা, যে এখানে কি হয়, জাস্ট লাইক দা ফরমেশন অফ এন্ডোস্পোর, ক্লিভেজ হয়, কিন্তু এখানে কি ঘটে না? কোনো এনলার্জমেন্ট ঘটে না। নো এনলার্জমেন্ট, কোনো এনলার্জমেন্ট ঘটে না। সেই জন্য এটাকে আমরা কি বলবো? ন্যানোসাইটস বলবো। ঠিক আছে, সেটার জন্য এটাকে কি বলবো? ন্যানোসাইটস বলবো। তেমন করে উদাহরণ কোনো বই পাওয়া যায়নি, শুধু এটার উল্লেখ আছে, আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপরে চলে আসছি আমরা তোমাদের সব থেকে ভালো মানে চাইছো যেটা তখন থেকে, যার নাম হচ্ছে হেটেরোসিস্ট। যার নাম হচ্ছে হেটেরোসিস্ট। ঠিক আছে, দেখো হেটেরোসিস্ট কি জিনিস একটু বলি। যে হেটেরোসিস্ট যেটা সমস্ত মানে সায়ানোফাইসিয়ান মেম্বার যারা ফিলামেন্টাস মেম্বার তাদেরকে পাওয়া যায়, একমাত্র অসিলেটোরিয়াসি বাদে। আমি তোমাদেরকে এটা আগেই বললাম যে অসিলেটোরিয়াসি, এটা প্রশ্ন আসে যে একটা নন হেটেরোসিস্টাস ফ্যামিলির নাম বলো, নাম লিখবে কি? হেটেরোসিস্ট, এই মানে অসিলেটোরিয়াসি। ঠিক আছে, এটা একটা নর্মাল ভেজিটেটিভ সেল ছিল, নর্মাল ভেজিটেটিভ সেল। সেটা নাকি মডিফাই হয়েছে, তার নাকি কি হয়েছে? মডিফিকেশন ঘটেছে। কি মডিফিকেশন ঘটেছে? সে কিরকম মডিফিকেশন ঘটেছে মন দিয়ে শোনো। সে সবার প্রথমে কি হয়েছে বলছে? লার্জ হয়েছে। সে সবার প্রথমে কি হয়েছে? লার্জার ইন সাইজ হয়েছে। ঠিক আছে, লার্জার ইন সাইজ, সে সাইজে বড় হয়েছে। সে কি করছে? তার ওয়ালটা কি হয়ে গেছে?
থিক ওয়াল তৈরি করেছে, ঠিক আছে, এবং বাইরে একটা ওয়াল সিক্রেট করেছে, যে ওয়ালটা 3 লেয়ার্ড, যে ওয়ালটা 3 লেয়ার্ড। আমি আরেকবার বলছি, এর ভেতরে অলরেডি একটা ওয়াল ছিল, এর বাইরে আরেকটা ওয়াল তৈরি করেছে, যে বাইরের ওয়ালটা হচ্ছে 3 লেয়ার্ড, ঠিক আছে, বাইরের ওয়ালটা হচ্ছে 3 লেয়ার্ড, এবং এটাই আমরা ধরি যে 3 লেয়ার্ড ওয়াল থাকে, ঠিক আছে। এর যে প্রোটোপ্লাজমিক কন্টেন্টে প্রচুর পরিমাণে কি করে বলতো, এ চাইলে রিজার্ভ ফুডকে নিতে পারে, কিন্তু নেবে কি নেবে না আমরা বলবো। এই কিছু কিছু সময় রিজার্ভ ফুড নাই, এই কিছু কিছু সময় রিজার্ভ ফুড নিতে পারে ফ্রম দ্য অ্যাডজাসেন্ট সেলস, কিন্তু ডিপেন্ড করে, কিন্তু কি করে, ডিপেন্ড করে কখন নেবে না আমি পরে বলছি। এর সাইজে বড় হয়ে যায়, এর থিক ওয়ার্ল্ড হয়ে যায়, এর যে প্রোটোপ্লাজম রয়েছে, এর যে প্রোটোপ্লাজম রয়েছে সেটা বেশিরভাগ সময় ক্লিয়ার ইন কালার হয়ে যায়। যদি কালার ক্লিয়ার থাকে তাহলে রিজার্ভ ফুড নেয়নি, ঠিক আছে। যদি রিজার্ভ ফুড কি অ্যাকিউমুলেট করে তাহলে মানে খুব সাধারণ কনসিকোয়েন্স যে ওর কালারের কি হবে, চেঞ্জ হবে, ও ডিপ কালার ধারণ করবে। কিন্তু এ কি করেছে, এর প্রোটোপ্লাজম ক্লিয়ার ইন নেচার, একদম পরিষ্কার, দেখে মনে হয় কি যে এমটি সেল রয়েছে, দেখে কি মনে হয় যে ইট ইজ এমটি সেল, দেখে মনে হবে একদম এমটি সেল, ফাঁকা সেল রয়েছে, বোঝা গেছে, হয়েছে। তাইলে এই গেল আমার হেটারোসিস্টের সাধারণ গল্প, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি যে এই হেটারোসিস্টের যে ওয়ালটা রয়েছে, যে ওয়ালটাই নাকি 3টা লেয়ার রয়েছে, তার মধ্যে আউটারটা হচ্ছে ফাইব্রাস, আমি লিখে দিচ্ছি, যেটা আউটার ওয়াল সেটা হচ্ছে কি ফাইব্রাস, ঠিক আছে। যেটা মিডিল সেটা হচ্ছে কি হোমোজিনিয়াস, সেটা হচ্ছে কি হোমোজিনিয়াস, এটা নরমালি স্পঞ্জি হয়, ঠিক আছে, হোমোজিনিয়াস। আর যেটা একদম ইনার সেটা হচ্ছে ল্যামিনেটেড, যেটা ইনার ওয়াল সেটা হচ্ছে ল্যামিনেটেড। ল্যামিনেটেড কথাটার মানে হচ্ছে এ এমন একটা জিনিস যে একটা রিফ্লেকটিভ সারফেস তৈরি করে, যে সূর্যের আলোকে রিফ্লেক্ট করার ক্ষমতা রাখে। ল্যামিনেশন দেখবে আমরা যেটা সানমাইকা, সেটাকে আমরা ল্যামিনেশন বলি, আমরা বিভিন্ন জিনিসকে আমরা ল্যামিনেট করাই। আগেকার দিনে তোমরা হয়তো জানো না, এখনো যদি ওই ট্রেন্ডটা আবার আসছে, যে আমরা ফোনকে ল্যামিনেট করাতাম, ঠিক আছে, ল্যামিনেট করাতাম, অনেকে এখন বিভিন্ন ডিভাইসকে ল্যামিনেট করায়। তো ল্যামিনেশন ইজ আ কাইন্ড অফ কি বলতো, একটা এমন একটা লেয়ার যে কি করতে পারে, রিফ্লেক্ট করতে পারে, যে একটু চকচকে ধরনের হয়, সেটাকে ল্যামিনেটেড লেয়ার বলা হয়, ঠিক আছে, মানে মোদ্দা কথা প্রোটেক্টিভ লেয়ার, হয়েছে। তা এতদূর বোঝা যায় ল্যামিনেটেড লেয়ারের কাজ কি কি করে না করে পড়বো। তো বলছে যে একটা হেটারোসিস্ট যে রয়েছে, সেই হেটারোসিস্ট যে এইরকম মনে করো একটা হেটারোসিস্ট, আমি এত সেল ওয়াল মোয়াল আঁকলাম না, বুঝে নেবে, হয়েছে। এর পাশে মনে করো নরমাল সেল রয়েছে, মানে নরমাল ভেজিটেটিভ সেল রয়েছে, তাকে ছোট আঁকি একটু, হ্যাঁ, সে একটু ছোট সেল, এইরকম একটা ছোট সেল, এইখানেও একটা ছোট সেল, সে তো বড় হয়ে গেছে যে হেটারোসিস্ট, মাঝে সেলটা হেটারোসিস্ট, হয়েছে। তো বলছে এর মধ্যে কি রয়েছে, এরকম একটা কি রয়েছে, একটা এরকম নডিউল রয়েছে, এরকম একটা নডিউল রয়েছে দুপাশে দুদিকে, যার মধ্যে নাকি এরকম ফুটো রয়েছে। এই ফুটোটা দিয়ে সে কি করতে পারে, বাইরের মানে তার অ্যাডজাসেন্ট সেলের সাথে কি কানেকশন বজায় রাখতে পারে, সে জিনিসপত্র আদান প্রদান করতে পারে, সবকিছু করতে পারে। এই যে দুটো জিনিস, এগুলোকে বলা হয় পোলার নডিউল, এগুলো সরি পোলার পোর, কি বলা হয় এগুলোকে, পোলার পোর। এই পোলার পোর দিয়ে সে জিনিসপত্র আদান প্রদান করতে পারে। কিন্তু তুমি যদি দেখো যে সেল ওয়াল থিকেনিং দিয়ে এই পোলার পোর গুলোকে সে নাকি একটা বাটন লাইক স্ট্রাকচার দিয়ে এই পোলার পোর গুলোকে সে নাকি বন্ধ করে দেয়। কেন? বলছে এর ভেতরে নাকি নাইট্রোজেন ফিক্সেশন হবে, এর ভেতরে নাকি নাইট্রোজেন ফিক্সেশন হবে। তবে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য একটা এনজাইমের দরকার, যার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। আরো এনজাইম দরকার, কিন্তু একটার নামই বলছি, যার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। এই নাইট্রোজিনেজ এনজাইমটার জন্য যে জিন, সেটা নাকি হেটারোসিস্টের মধ্যে থাকে, মানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন হয়, বোঝো এই জিনিসটা আশা করি। তো নাইট্রোজিনেজ শুধুমাত্র ওইখানেই তৈরি হয়। এবং তুমি নাইট্রোজেন যদি ফিক্স করতে চাও, যদি তুমি ফিক্স করতে চাও, তোমাকে কি করতে হবে, অক্সিজেনিক এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে। কি থাকবো, অ্যান অক্সিজেনিক এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে, অ্যান অক্সিজেনিক এনভায়রনমেন্ট দিতে হবে, যেখানে অক্সিজেন থাকবে না। তো এইরকম এনভায়রনমেন্ট প্রোভাইড করার যখন সে নাইট্রোজেন ফিক্সেশনের কাজটা করে, তো তখন ও কি করে, এইরকম যেটা কি বললাম, যে প্লাগ গুলো, বাটন লাইক যে প্লাগ গুলো রয়েছে, বাটন লাইক কি রয়েছে, প্লাগ রয়েছে, এই বাটন লাইক প্লাগ গুলোকে কি বলা হয়, পোলার নডিউল। কি বলা হয়, পোলার নডিউল। নডিউল দিয়ে সে বন্ধ করে রাখে। তো এই বাটন লাইক প্লাগ গুলো দিয়ে কি করে দেয়, অফ করে দেয়।
কেন? সেখানে অক্সিজেনিক এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করার পর সেখানে নাইট্রোজেন ফিক্স করে, ঠিক আছে, সেখানে নাইট্রোজেন ফিক্স করে। এই হেটেরোসিস্ট আবার কিন্তু ফটোসিনথেটিক নেচারেরও, সে ফটোসিনথেসিস করে, এবং ফটোসিনথেটিক আমি প্রথমেই বলে এসেছিলাম যে এরা কিন্তু অক্সিজেনিক ফটোসিনথেসিস করে, O2 তৈরি করে। তাহলে যখন সে O2 তৈরি করে তখন এই পোলার নডিউলস গুলোকে খুলে রাখে, যে O2 মোটু আছে, যা বাইরের দিকে চলে যা ওই সাইডে চলে যা, ঠিক আছে, খাবার দাবার যা ওই সাইডে বাইরের দিকে নিয়ে চলে যা, আমি করে দিলাম বাইরের দিকে নিয়ে চলে যা। আমি কি করব? আমি যখন নাইট্রোজেন ফিক্স করব, আমি সবার আগে দরজা কপাট বন্ধ করব, তারপর আমি একটা অক্সিজেনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করব বাই ইভাকুয়েটিং দা অক্সিজেন প্রেজেন্ট ইন দা হেটেরোসিস্ট, ঠিক আছে, তারপর আমি নাইট্রোজেন ফিক্সেশন করব। তাহলে এটা গেল হেটেরোসিস্টের অন্য একটা পারপাসের গল্প বললাম। এবার আমি যদি রিপ্রোডাকশনের পারপাসে হেটেরোসিস্টকে পড়ি, তাহলে সিম্পলি বলবো যে হেটেরোসিস্ট জার্মিনেট করে কি করতে পারে, নতুন প্ল্যান্ট দিতে পারে। আর আমি তোমাদের হেটেরোসিস্ট সম্পর্কে একটু সাধারণ তথ্য দিলাম, যে হেটেরোসিস্ট এই জিনিসগুলো করতে পারে, তার নাইট্রোজিনেস আছে, তার এই আছে ওই আছে, আমি এগুলো তোমাদের হেটেরোসিস্ট বললাম। আচ্ছা, আরেকটা কথা বলিস, হ্যাঁ বলো। হেটেরোসিস্টকে অনেকে একটু ফটোস, দেখো এরা তো ব্যাকটেরিয়াল না, এদের ওইরকম দুটো ফটো সিস্টেম সব জায়গায় তুমি প্রপারলি পাবে না, বোঝা গেছে? আমরা যে ফটোসিনথেসিস পড়ি, শোনো, আমরা যে ফটোসিনথেসিসটা পড়ি সেটা কিন্তু ইউক্যারিওটিক ফটোসিনথেসিস পড়ি, বোঝা গেছে? আর ব্যাকটেরিয়াদের যে ফটো সিস্টেম রয়েছে, ফটো সিস্টেম টু থাকে না, যে একটা ফটো সিস্টেম থাকে which is equivalent to ফটো সিস্টেম 1, যে ফটো সিস্টেম 1 এর সাথে আমরা ওকে তুলনা করি, বোঝা গেছে? এটা তো প্রোক্যারিওট। আরেকবার বলো। হ্যাঁ, এইটার জন্য তোমাকে যদি তোমাকে পড়তে হয়, তাহলে তোমাকে ফটোসিনথেসিসের সাথে নাইট্রোজেন ফিক্সেশনের তোমাকে কম্বিনেশন পড়তে হবে, ঠিক আছে? এটা নিয়ে তুমি যদি পড়তে চাও, তো তোমাকে আমি দুটো ক্লাস করাবো, মানে একটা ক্লাসে আমি কমপ্লিট করতে পারবো না, দুটো ক্লাস করাবো, ঠিক আছে? দুটো ক্লাসে তোমাকে পুরো জিনিসটা আমি কমপ্লিট করব, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে? এটাই তো স্পেশালিটি, এটাই তো সায়ানোফাইটস এর স্পেশালিটি, যে এইসব না থাকা পরও ও কি করে, কি হলো, এসব না থাকার পরও ও কি করতে পারে, যে ও অক্সিজেনিক ফটোসিনথেসিস করতে পারে, যেটা দেখো আমি প্রথমেই বলে এসেছি, যে এদের ফটোসিস্টেম 2 থাকে না, মানে ফটোসিস্টেম 2 না থাকলে তোমার কি হবে, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স থাকবে না, তাই তো? তবুও কিন্তু এরা যদি ওয়াটারকে না স্প্লিট করে, তাহলে ওরা কি করে অক্সিজেন তৈরি করে? কিন্তু আমি তোমাদের বলছি এরা করতে পারে, এদের স্পেশাল ডিভাইস আছে, ঠিক আছে, সেই স্পেশাল ডিভাইস দিয়ে এরা কি করতে পারে, ওয়াটারকে ইউজ করে সে কি করতে পারে, মানে অক্সিজেন বার করতে হবে, ঠিক আছে, বার করতে পারে। আসলে কি বলতো, এটাই ব্যাপার, যে এরা অক্সিজেনিক ফটোসিনথেসিস মানে সে ওয়াটারকে ইউজ করছে, ইনঅক্সিজেনিক ফটোসিনথেসিস মানে সে অন্য কিছুকে ইউজ করছে, ঠিক আছে? যে হাইড্রোজেন মানে ইলেকট্রন ডোনার হয়তো সাজবে, কিন্তু তার কাছে অক্সিজেনটা নেই, বোঝা গেছে? যে ওয়াটারকে ইউজ করেনি, ওয়াটার ব্যতীত অন্য কিছুকে ইউজ করে তুমি ফটোসিনথেসিস করতে পারো। তুমি যে কোনো একটা, তুমি যদি পড়ো H2S দিয়ে, তুমি যদি পড়ো যেটা মানে কেমিঅসমোটিক বলছি, কেমিসিনথেসিস, তুমি কেমিসিনথেসিস পড়ো, যেগুলো পার্পল সালফার ব্যাকটেরিয়া, গ্রিন সালফার ব্যাকটেরিয়া যে সব সিনথেসিসটা করে H2S দিয়ে করে, তো তাদের এই তো স্যার অক্সিজেন ইভাকুয়েশন কমপ্লেক্স, ওটাই তো। হ্যাঁ, ওটা তো ফটো